আমন্ত্রণ জানাই এটি নিউজের রোজ রাতে নিয়মিত আয়োজন ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা। আমরা রোজ রাতে আপনাদের সামনে হাজির হই সাম্প্রতিক এবং জনগুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আলাপ করতে, এবং অনেকদিন পর আবারও আমরা আলাপ করতে এলাম করোনা ভাইরাসের টিকা প্রসঙ্গটি নিয়ে। আমরা জানি যে গত 28শে সেপ্টেম্বর সারা দেশে একটি বড় টিকা কর্মসূচি ছিল, গণটিকা, এবং এর এক মাস পূর্ণ হচ্ছে আগামীকাল 28 অক্টোবর। দ্বিতীয় ডোজের জন্য আবারও সেই গণটিকা কর্মসূচি রয়েছে। আমরা সেই পরিস্থিতি বা সেই উপলক্ষটি সামনে রেখে আমরা আজকে একটু আলাপ করে নিতে চাই। আমাদের সঙ্গে যে অতিথি যারা আছেন তাদেরকে প্রথমে একটু আলাপ করিয়ে দিতে চাই দর্শকদের সঙ্গে। আমাদের সঙ্গে আজকে যারা এই মুহূর্তে আছেন আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার এএসএম আলমগীর, রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আবু জামিল ফয়সাল, রয়েছেন জাতীয় স্বাস্থ্য অধিকার আন্দোলন সংগঠনের সভাপতি ডাক্তার রশিদুর মাহমুদ। আমরা তিনজন অতিথিকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা একটু আলোচনাটা শুরু করতে চাই ডাক্তার আবু জামিল ফয়সাল, আপনাকে দিয়ে। আমরা যে কথাটি আসলে বলছিলাম যে আগামীকাল গণটিকা কার্যক্রম বা কর্মসূচির দ্বিতীয় ডোজের কর্মসূচিটি রয়েছে, তো এই কর্মসূচি ঘিরে আমাদের আজকের এই আলোচনা। আমরা অনেকগুলো প্রসঙ্গ বা দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়গুলোকে একটু বিশ্লেষণ করবার চেষ্টা করব। আমরা যদি একটু বুঝতে চাই যে একদিনে বিপুল সংখ্যক মানুষকে টিকা দেওয়া এই বিশাল কর্মযজ্ঞের আয়োজনগত ব্যবস্থাপনাগত অনেক রকম চ্যালেঞ্জ কিন্তু আছে। এক মাস আগে আমরা সেই চ্যালেঞ্জের একটা বড় অংশ কিন্তু বেশ সাফল্যের সঙ্গেই কিন্তু মোকাবেলা করেছি, এবং আগামীকাল আসলে গত এক মাস বা গত কয়েক মাসের যে আমাদের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় আমরা আগামীকাল আরেকটি গণটিকা আসলে আয়োজন করতে যাচ্ছি। গত কয়েক মাসের অভিজ্ঞতা, বিশেষ করে গত এক মাস আগে আমাদের একদিনে বিপুল সংখ্যক মানুষকে টার্গেট করে যে টিকা দেওয়ার যে কর্মসূচিতে আমরা আসলে ছিলাম, সেখান থেকে আসলে আমাদের নিশ্চয়ই আমাদের সক্ষমতা, আমাদের অভিজ্ঞতার জায়গাতে আমরা নিশ্চয়ই এক ধরনের ঋদ্ধ হয়েছি। আগামীকালের দ্বিতীয় ডোজের আগে আমাদের সেই অভিজ্ঞতা থেকে নির্দিষ্ট কোনো শিক্ষা বা কোনো বার্তা কি আপনি দেখেন? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। অবশ্যই অনেকগুলো বার্তা বা অনেক কিছুই আছে আমাদের, যেটা নাকি এই কালকের থেকে যেটা শুরু হবে, এবং এরকম ভাবে আমরা কিন্তু দফায় দফায় মানুষকে টিকা দেওয়ার জন্য, মানে বেশি পরিমাণে টিকা দেওয়ার জন্য আমাদের সরকারের উদ্যোগ, এই উদ্যোগটাকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। কিন্তু এখানে যে জিনিসটা লক্ষণীয়, দুটো জিনিস খুবই লক্ষণীয়। এক নম্বর হলো যে এরকম থেমে থেমে, মানে একসঙ্গে 1 লাখ 2 লাখ একদিনে করে ফেলানো, 5 লাখ করে ফেলানো, এইটা না করে আমরা যদি ক্রমশ যদি চালায় যেতাম, আমরা প্রতিদিন যদি 20,000, 50,000, 1 লক্ষ করে দিতে থাকতাম, তাহলে কিন্তু আমাদের মানে মানুষের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হচ্ছে। মানুষ অনেক সময় মনে রাখতে পারে না যে আবার কি কবে শুরু হবে, এটা কি বন্ধ হয়ে গেল কিনা। আমি যেখানে থাকি, এখানে সবই শিক্ষিত লোকজন, বড় লোকজনরা বসবাস করে। সেই এলাকাতেই লোকজনরা জিজ্ঞেস করে, আচ্ছা ডাক্তার সাহেব, এটা কি হলো, আমরা একবার দিলাম, আবার শুনতেছি কালকে হবে, এটা কি মাঝখানে কি বন্ধ ছিল? মানে এইটা একটা আমাদের জন্য মানে লেসন লার্ন, যে আমাদেরকে কমিউনিকেশনটা বজায় রাখতে হবে। আমরা মানে টিকা এরকম বহুল পরিমাণে টিকা একদিনে 2 দিনে না দিয়ে ক্রমশ যদি দিতে থাকি, অল্প অল্প করে দিতে থাকলাম, আর সঙ্গে সঙ্গে মানুষকে বলতে থাকলাম যে আমরা কিন্তু টিকা সবাইকে দেব, টিকা 80% লোককে দেওয়ার জন্য আমাদের সব ব্যবস্থা আমরা করে রাখছি, আমরা টিকা পাচ্ছি, টিকা বহু জায়গা থেকে আসছে, এই টিকা আসার মানুষ উপরে নির্ভর করেই আমরা মাঝে মাঝে একসঙ্গে বহু লোককে দেব। এই যে এই ধরনের একটা কমিউনিকেশন, এটা থাকলে পরে মানে মানুষ বুঝবে যে হ্যাঁ, টিকার কার্যক্রম চলছে এবং টিকার কার্যক্রম খুবই দরকারি। এটাকে খুবই আমাদের লোকজনদেরকে কোভিড-19 থেকে বাঁচাতে হলে এটাকে চালু রাখতে হবে এবং মানুষকে নিতে হবে, এটাকে মানে বুঝাইতে হবে। তো এটা হলো একটা লেসন লার্ন। 2 নম্বর লেসন লার্ন হইলো যে আমরা গতবার যখন নাকি গণটিকার যে কার্যক্রমটা হয়েছিল, একসঙ্গে অনেক লোককে দিতে গিয়ে অনেক জায়গায় অনেক রকমের সমস্যা হয়েছিল, এবং সেই সমস্যাগুলার একটা প্রধান কারণ ছিল
যে লোকাল লেভেলে, মানে ওই ইউনিয়ন লেভেলে বা ওই উপজেলা লেভেলে আমাদের অনেক কিছুরই প্রস্তুতি আপ টু ডেট ছিল না। আমাদের হয়তোবা লোকবলের কম ছিল, আমাদের টিকা যতটুক দেওয়ার কথা ছিল যে 500 টিকা দিব, সেইখানে চলে আসছে 5,000 লোক চলে আসছে। তার মানে কি ওখানে স্থানীয়ভাবে ওই পরিকল্পনাটা ঠিক মতো করা হয় নাই, লোকজনদেরকে জানানো দেওয়া হয় নাই, লোকজনদেরকে ওইখানে ঠিক মতে মানে প্রস্তুত করা, এটা হয়তো করা হয়নি। কেননা দেখেন, আমাদের কিন্তু পরিকল্পনায় আছে যে হাই প্রায়োরিটি লোকজনদেরকে আগে দিতে হবে, যেমন নাকি বয়স্কদেরকে দিতে হবে, গর্ভবতী মহিলাদেরকে দিতে হবে, যারা প্রতিবন্ধী তাদেরকে দিতে হবে। তো এদেরকে দিতে হলে কিন্তু এদেরকে মানে টিকা কেন্দ্রে আনতে হবে, অন্য কেউ একজন সাহায্য করে নিয়ে আসতে হবে। তো এই যে কাজটা, এই কাজটা কিন্তু লোকালি যদি এটা যদি প্ল্যান না করা হয়, লোকাল প্ল্যানিংটা যদি ঠিক মতে না হয়, তাহলে পরে এটা ঠিক মতে হবে না। মানে এই যে কালকে যেটা হবে, সেখানেও আমরা দেখতে পাবো যে অনেক জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে, অনেক জায়গায় ঠিক নিয়মটা পালন করা হচ্ছে না, অনেকেই অনেক ইয়াং ছেলে পেলেরাই জোর করে এসে হয়তো নিয়ে চলে গেল, হইতে পারে। কেননা এখনো তো আমাদের তো বহু সংখ্যক টিকা দিতে হবে। তো সেই জন্য আমার কাছে মনে হয় এই দুটো জিনিস আমাকে আমাদেরকে এই টিকা কার্যক্রমের, এটা তো শেষ হয়ে যাচ্ছে না কালকেই, এটা চালু থাকতে হবে এবং এইটার সঙ্গে এই দুটো বিষয় আমাকে খুব মানে খুবই সবসময় মাথায় রাখতে হবে এবং সবাইকে এই বিষয়ে সম্পৃক্ত করতে হবে। ডক্টর আবু জামিল ফয়সাল, আপনি অনেকগুলো সুনির্দিষ্ট পয়েন্ট আমাদেরকে দিলেন, যে পয়েন্টগুলো নিয়ে আমরা আমাদের আলোচনাটি আসলে টেনে নিয়ে যেতে পারি। আমাদের সঙ্গে আরও অনেক অতিথি আছেন, তারাও নিশ্চয়ই এই বিষয়গুলোতে একটু আলোকপাত করবেন। আমরা ডক্টর রশিদুল মাহবুব আপনার কাছে একটু শুনতে চাই, যে কথাটি আসলে শেষ করলেন ডক্টর আবু জামিল ফয়সাল। আমরা আসলে গতবার এক ধরনের বড় চ্যালেঞ্জ যেমনটি আমরা দেখেছি যে আমরা নিয়েছি, এবং তার একটা বড় অংশ কিন্তু আমরা আসলে সফলও হয়েছি, কিন্তু এর পাশাপাশি বিপুল সংখ্যক মানুষের কাছ থেকে আমরা কিন্তু ভোগান্তির নানা ঘটনাও কিন্তু আমাদের কানে এসেছে, আমরা গণমাধ্যম সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছি। পাশাপাশি অনেক জায়গাতে বিশৃঙ্খলাও কিন্তু ছিল। ওই বিপুল সংখ্যক মানুষকে সামলানোর যে ব্যবস্থাপনাগত প্রস্তুতি এবং সক্ষমতা, সেখানেও আমাদের আসলে এক ধরনের হয়তো কিছু সীমাবদ্ধতা আমরা দেখেছি এর আগের বার। কিন্তু এবার নিশ্চয়ই আমাদের প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে আমরা 1 মাস বেশি সময় পেয়েছি, আমাদের আগের ঘাটতিগুলো পুষিয়ে নেবারও নিশ্চয়ই আমরা সুযোগগুলো আমাদের হয়েছে। আপনি আসলে এই 1 মাসের ব্যবধানে আমাদের সক্ষমতার উন্নতির জায়গাগুলো কি দেখতে পান কিনা, আবার কোথায় কোথায় আসলে আমাদের আর একটু মনোযোগ দেবার বিষয় রয়ে গেছে, আপনার চোখে কি কি ধরা পড়ে? না, সক্ষমতার উন্নতিতে আমি বলতে পারবো না, আমাদের একটু অভিজ্ঞতা হচ্ছে। অভিজ্ঞতাটা যদি কাজে লাগায়, যে ফয়সাল যে কথাগুলো বললো, ঘাটতি যেগুলো আছে সেগুলোকে বর্তমান ফ্রেমে সেটাকে অ্যাড্রেস করা হয়েছে কিনা, নাইলে কিন্তু আমাদের যে আগের যে ইয়াটা ছিল সেটাই থেকে যাবে। 80,000 বা 1 লক্ষ লোককে ডেফিনেটলি টিকা দেওয়া ছোট কাজ নয়, ডেফিনেটলি একটা বড় কাজ। এবং বাংলাদেশে আবার এটা তো অভ্যস্তত ছিল, কিন্তু কোভিডের ব্যাপারটা একটু ভিন্ন আসছে। কারণ কোভিডের অন্যান্য দেশে কোভিডের টিকা নিতে চায় না, কিন্তু আমাদের এখানে কিন্তু সাধারণ জনগণ এটা নিতে চায় এবং এটা তার উদ্বুদ্ধ আছে। এখন তাদেরকে এইটা সাপ্লাই দেওয়ার জন্য যে মেকানিজম, সেই মেকানিজমটা আমরা দেখেছি এটা তখন ছিল ওপেন ফর অল। তো ওপেন ফর অল আরেকটা যেটা ছিল ইনক্লোজড, আপনি মেসেজ দিতেন, মেসেজ পেয়ে তারা আসতো, মেসেজ পেয়ে যারা আসতো তাদের একরকমের প্রক্রিয়া ছিল। এখন ওপেন ফর অল যেটা হয়েছে, এখন কিন্তু যে ডোজটা দিবেন আপনার দ্বিতীয়বার যারা পাবে তাদেরকেই দিবেন। সুতরাং আমাদের প্রথমবার দিতে গিয়ে যে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতাটা ক্রাউড যেটা ছিল, সেই ক্রাউডটাকে ডিসবার্স করার জন্য কি প্রক্রিয়া রাখছে সেটা হয়তো সরকারের যারা এটাকে বাস্তবায়ন করে তারাই বলতে পারে। এবং এখন অন্যভাবে যদি বলি, বাংলাদেশ তার সক্ষমতা যতটুকু আছে, মাননীয় প্রধানমন্ত্রী সর্বাত্মক চেষ্টা করছে এদেশের সব লোককে ভ্যাকসিনেটেড। কিন্তু 1 লক্ষ বা 20,000, এটার চেয়ে বড় কথা হচ্ছে আমরা এই প্রোগ্রামটা সাকসেসফুল করতে ততগুলো ভ্যাকসিন পাচ্ছি কিনা। কারণ আমরা যদি 10 কোটি লোককে দিতে চাই, আমার 20 কোটি ডোজ লাগবে। সুতরাং এই যে ইয়েটা কি বলে যে ডোজটা, সেটা গ্লোবাল কনটেক্সট থেকে আমরা আনতে পারছি না।
দুই নম্বর হচ্ছে যে এইটাকে জনগণ যেহেতু প্রত্যাশা করছে তাদেরকে দিবেন, কার কবে দেরি হবে, কতদিন হবে, সেটাও কিন্তু আমাদের জানা নাই। তো আমার মনে হচ্ছে যে বাট ওভারঅল যেইভাবেই আমরা যাই না কেন, বাংলাদেশ অ্যাচিভ করেছে। অ্যাচিভ করে নাই তা না, এত কষ্টের মধ্যেও আমাদের মোটামুটি এই মুহূর্তে যদি আমরা একটা স্বস্তিতে আছি যে আমাদের ইনফেকশন রেটটা অনেক কম। কিন্তু কোভিড কিন্তু যাবে না, আমরা যেটা আবারও বলছি। এখন একটা কন্ট্রোভার্সি হচ্ছে বুস্টার ডোজ দিবে কি দিবে না, সায়েন্সে সেটা কি বলে, আমরা দিলে সেটা আমরা দিতে পারবো কিনা। কারণ কস্টিংটা তো অনেক বড়, রাজস্ব খাত থেকে বা আমাদের ডেভেলপমেন্ট খাত থেকে যদি এই টাকাগুলো দিতে হয়, তাহলে কিন্তু আমাদের ওই দিকেও টার্ন পড়ে যাবে। তা আমার যেটা ধারণা, আমাদের টার্গেটটা থাকবে সবাইকে ভ্যাকসিনেটেড করা, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর হৃদয়ের কথা। সেই জায়গাটাতে আমাদের পৌঁছতে গেলে আমরা কিন্তু সবসময় এটা দিয়ে যেতে হবে। এবং সেই দিয়ে যেতে গেলেও আমরা দেখেছি যে আমাদের কিন্তু পুরো টার্গেট শেষ করতে, প্রায়োরিটির বাইরেও যারা আছে তাদেরকে শেষ করতে 2-3 বছর লাগবে। এখন এই 2-3 বছরের আবার নতুন কি উপাদান দাঁড়াবে আমরা জানি। তবে আমি আজকে যারা এটা কালকে যেটা যারা দিবে 80,000 ডোজ, তাদের প্রতি যারা এই ম্যানেজমেন্টে আছে তাদেরকে একটাই বলতে হবে যে পাবলিকের ভোগান্তি না করে আপনারা সিস্টেমেটিক ফ্রেমে এটা যদি দিতে পারেন, সেটা যেমন জনগণও স্বস্তি পাবে, সরকারেরও একটা অ্যাচিভমেন্ট বলে আমরা দেখতে পাবো। এইটুকু বলি আমি আমার বক্তব্য শেষ করছি। জি, আপনার কাছে অন্য প্রসঙ্গ নিয়ে আবার কিছুক্ষণ পরেই ফিরবো। আপনি অনেকগুলো পয়েন্ট আসলে বললেন। আমরা একটু ডক্টর এএসএম আলমগীর, যিনি আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, আপনার কাছে একটু যেতে চাই। আমরা দেখছিলাম যে আপনি অন্য বক্তারা যখন কথা বলছিলেন তখন আপনি অনেকগুলো বিষয় আপনি নোট নিচ্ছিলেন, নিশ্চয়ই আপনি সেই বিষয়গুলো নিয়ে বলবেন। আপনাকে আমরা একটু যোগ করে দিতে চাই যে আসলে গতবার অর্থাৎ 28 সেপ্টেম্বর আসলে যে কর্মসূচিটি ছিল, যেটা পরের দিনও কিছুটা কভার করা হয়েছে, তো সেখানে আমরা কিন্তু একটা ইতিবাচক বিষয় হচ্ছে যে আমাদের সামগ্রিক আমাদের স্বাস্থ্য খাতের একটি সক্ষমতার বিষয় এখানে উঠে এসেছে, যে একদিনে বিপুল সংখ্যক মানুষকে টিকার আওতায় নিয়ে আসা, এবং এটি আসলে আমাদের সক্ষমতার কিছুটা তো নিশ্চয়ই বেড়েছে, আমরা সেই প্রতিফলন দেখতে পাই। কিন্তু একই সঙ্গে কিন্তু আবার কিছু মানুষের ভোগান্তির কথা উঠে এসেছে, কেন্দ্রগুলোতে অনেক বিশৃঙ্খলার খবর কিন্তু আমরা আসলে দেখেছি। তো এই বিষয়গুলোকে আসলে কিভাবে আমরা পরবর্তী অর্থাৎ বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল যে দ্বিতীয় ডোজ দেবার কর্মসূচি, সেখানে আসলে এই সমস্যাগুলোকে নিশ্চয়ই কিভাবে কমিয়ে আনা যায় সেই বিষয়গুলো নিশ্চয়ই ভাবনা চিন্তায় রয়েছে যারা এই বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। পাশাপাশি আরেকটি বিষয় আসলে উঠে এলো, যেটি আসলে ডক্টর আবু জামেল ফয়সাল বলছিলেন যে কমিউনিকেশনের জায়গাতে কিন্তু একটা ঘাটতি আমরা শুরু থেকেই হয়তো দেখে আসছি কিনা। অনেকেই আসলে যখন করোনা ভাইরাসের প্রথম আবির্ভাব হলো, আমরা তখনই দেখতে পাচ্ছিলাম যে অনেকের মধ্যে অনেক কনফিউশন ছিল, দ্বিধা ছিল, প্রশ্ন ছিল, এবং টিকা নিয়েও কিন্তু এখনো আমরা দেখি যে কিছু কিছু ক্ষেত্রে সেই দ্বিধা সংশয়ের জায়গাগুলো রয়ে গেছে। এই বিষয়টা নিয়ে কি আপনার কোনো পর্যবেক্ষণ রয়েছে কিনা, ডক্টর আলমগীর? ধন্যবাদ আপনাকে। আমার দুজন শ্রদ্ধেয় মানুষ আছেন, সালাম, এবং যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা। আমি প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করে শুরু করি। আমরা 28শে সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যে টিকাদান কর্মসূচি করেছি, সেখানে আমরা 82 লক্ষ, হাজার নয়, 80,000 নয়, আমরা 80 লক্ষ টার্গেট করেছিলাম। আমরা 82 লক্ষ মানুষকে প্রথম ডোজ টিকা দিয়েছি। সেটা হচ্ছে ক্যাম্পেইন। ক্যাম্পেইন কিন্তু রীতিমতো প্রতিদিন করার বিষয় না, ক্যাম্পেইন মাঝে মাঝে হবে। আমরা রেগুলার যে টিকাদান কেন্দ্র থেকে টিকা দিই, সেখানে আমরা প্রতিদিন 6 থেকে 7 লক্ষ মানুষকে প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ টিকা দিই। তাহলে এখন পর্যন্ত বাংলাদেশে আমরা টিকা প্রয়োগ করেছি 6,25,00,000 মানুষের মধ্যে। তার মধ্যে 4,14-15 লক্ষ মানুষ হচ্ছে প্রথম ডোজ টিকা নিয়েছেন, 2,11-12 লক্ষ মানুষ দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। আগামীকালকে আমাদের যে প্রোগ্রাম, আমরা যে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যে প্রোগ্রামটি করেছিলাম 28শে সেপ্টেম্বর, সেটারই ধারাবাহিকতায় কালকে এই ক্যাম্পেইনটি হবে শুধুই দ্বিতীয় ডোজের। অর্থাৎ আগে যারা টিকা নিয়েছেন তারা যেসব কেন্দ্রে টিকা নিয়েছেন, সেটা সকল সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যারা আগে প্রথম ডোজ টিকা নিয়েছেন, কালকে তারাই শুধুই দ্বিতীয় ডোজ টিকা ক্যাম্পেইনে দেওয়া হবে। এবং এখানে আমরা যেটা করি, আমরা প্রত্যেক ক্যাম্পেইনেই সেটা করি যে বয়োজ্যেষ্ঠ মানুষ, নারী
এবং যারা প্রতিবন্ধী আছেন তাদেরকে প্রথম 2 ঘন্টা প্রিফারেন্স দিয়ে আমরা টিকাদান কর্মসূচি করি, এবং সেটাই আমাদের সর্বোচ্চ প্রস্তুতি হয়েছে। এবং আপনারা দেখেছেন বিভিন্ন ক্যাম্পেইনের অ্যাডভার্টাইজমেন্ট, অথবা আপনাদের সাথে আমরা বিভিন্ন ভাবে কমিউনিকেশন করেছি, এবং এটা জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে কমিউনিকেশন করা হয়েছে, মিটিং করা হয়েছে, তারা ব্যাপকভাবে প্রচারণা চালিয়েছেন। এবং আমরা এখানে, আমি ফয়সাল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলি, এখানে কিন্তু লোকাল গভর্নমেন্ট পুরোভাবে ইনভলভ। আমরা প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বারদের সংশ্লিষ্ট করেই টিকা দিচ্ছি, এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে। সেটা আমাদের এটা আরো ব্যাপকভাবে দিতে পারলে ভালো। আমরা হয়তো আগামী মাস থেকে একটির বদলে 2টি করে ক্যাম্পেইন করব, এবং সেই পরিকল্পনাই আমাদের আছে। আর আমাদের আমরা আসলে 10-12 হাজার 20 হাজার টিকা দিই না, আমরা 5-6 থেকে 7 লক্ষ টিকা ডেইলি দিচ্ছি এখন। এবং সেই হিসাবেই আমাদের যে টার্গেট, এখন অন্তত পক্ষে 50 ভাগ জনগণকে ডিসেম্বরের ভিতর টিকা দেওয়ার, সেই উদ্দেশ্যে আমরা কাজ করছি। আমরা নভেম্বর-ডিসেম্বরে একাধিক ক্যাম্পেইন করব, সাথে আমাদের স্কুল স্টুডেন্টদের 12 থেকে 17 তারা যোগ হবে। এবং আমরা বাংলাদেশের সকল প্রান্তিক অঞ্চলে, যেটা আপনি বলেছেন যে গত 28-এর পরে 29 তারিখও টিকা দিতে হয়েছে, আমাদের প্রত্যেকটা ক্যাম্পেইনে হার্ড টু রিচ এলাকাতে আমরা দ্বিতীয় দিন পৌঁছাই। তবে আগামীকাল যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন, সেটা 28 বা 29, তারা কেন্দ্রে আসলেই আমরা টিকা দিয়ে দিব। 29 তারিখের টিকাও দিব। এবং 29 তারিখের টিকাটা যেহেতু এবার শুক্রবার পড়ে গেছে, সেই জন্য লোকাল লেভেলে অনেকে ফ্রাইডেতে করবে, অনেকে স্যাটারডেতে করবে, কিংবা কালকে যারা আসবে 29 তারিখের ডেট, তাদেরকে কালকেই টিকা দিয়ে দেওয়া হবে। এই টিকার জন্য কোনো SMS প্রয়োজন হবে না। তবে এখানে আমি একটি কথা স্পষ্ট করে বলি, আমাদের অনেকেই অনেক উৎসাহ নিয়ে চলে আসেন এসব জায়গায়। এখানে যেহেতু নির্ধারিত মানুষ অলরেডি টিকা যারা নিয়েছেন তারা আসবেন, অন্যরা উৎসুক জনতা ভিড় না করলে আমাদের জন্য ভালো। কারণ করোনা এখনো চলে যায়নি। আমাদের শ্রদ্ধেয় রশিদ মাহবুব স্যার যেটা বলেছেন, আমাদের স্বাস্থ্যবিধি মেনে টিকাদান কার্যক্রমটা অত্যন্ত কষ্টকর হয় যদি জনগণ অযথা ভিড় করেন। অযথা ভিড়ের আমাদের প্রয়োজন নাই। যাদের টিকা নেওয়ার জন্য অলরেডি প্রথম ডোজ নিয়েছেন তারাই আসবেন, এটার জন্য কোনো SMS প্রয়োজন হবে না। তবে টিকার কার্ডটি, অর্থাৎ রেজিস্ট্রেশনের কার্ডটি এবং জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমাদের আগামী। সার্বিকভাবে যেটা বলেছেন যে ক্যাম্পেইনের বা এই যে কমিউনিকেশন আমরা সর্বোচ্চ পর্যায়ে করার চেষ্টা করি, একদম সেটা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত। তবে আরো করতে পারলে আরো ভালো। সেটাতে সমাজের বিশিষ্ট যারা ব্যক্তি আছেন, বিভিন্ন সামাজিক সংগঠন আছেন, তারাও টিকাদানে মানুষকে উদ্বুদ্ধ করতে পারেন। আমাদের একটা সমস্যা হয়ে গেছে এখানে, যে আমাদের 5,60,00,000 মানুষের মতো টিকা রেজিস্ট্রেশন হয়েছে। এখানে আমরা 4,15,00,000 টিকা দিয়েছি, এখনো প্রায় যে 1,60,00,000-এর মতো রয়ে গেছে। কিন্তু এখানে 1,60,00,000 যে SMS পায়নি, ব্যাপারটা এরকম না। আমরা SMS করার পরেও অনেকেই প্রথম ডোজ টিকা নিতে আসেননি, সেটা 15 থেকে 20 লক্ষ। তো আমরা দয়া করে, আমরা যারা SMS অলরেডি পেয়েছেন, তারা নির্দিষ্ট কেন্দ্রেতে যারা SMS পেয়েছেন তারা এখনো টিকা নেওয়ার সুযোগ আছে। আপনি SMS দেখালে আপনাকে টিকা দিয়ে দেওয়া হবে। এবং এটার জন্য আমাদের আসলে হিসাবে গড়মিল হয়ে যায় যে, আর আমি একটা আহ্বান করব, এখন যেহেতু 25 থেকে 18 বছর পর্যন্ত ন্যাশনাল ID কার্ড, NID দিয়ে রেজিস্ট্রেশন করা যায়, আমি বলবো যে দলে দলে রেজিস্ট্রেশন করেন। আপনারা দলে দলে রেজিস্ট্রেশন করলে রেজিস্ট্রেশন সংখ্যা যখন বাড়ে তখন আমরা একটা প্রেসারে পড়ি। তাহলে আমরা একটা ক্যাম্পেইনের জায়গায় 2টা ক্যাম্পেইন করব, 2টা ক্যাম্পেইনের জায়গায় 3টা ক্যাম্পেইন করব। আমরা চাই যে দলে দলে মানুষ রেজিস্ট্রেশন করুক, এখন টিকা নিক। টিকার এখন বর্তমানে ডিসেম্বর পর্যন্ত আমাদের কাছে যে কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্টটা আমরা আমাদের চাহিদা অনুযায়ী সব মানুষকে টিকা দিতে পারবো। সো মানুষের আরো যদি দলে দলে রেজিস্ট্রেশন করে, তাহলে সেটা আমাদের জন্য অনেক ভালো হবে। এবং কেন্দ্রগুলোতে কোনো কেন্দ্রে রেজিস্ট্রেশন করে অনেকে SMS পাচ্ছেন না, কমপ্লেন। আমরা গত ক্যাম্পেইনের দিন তাদেরকে বিশেষ প্রিফারেন্স দিয়ে প্রায় শেষ করে দিয়েছি। এখন 2-4টি কেন্দ্রে ব্যাকলগ হয়ে গেছে, হয়তো বুথের সংখ্যা বাড়ানো যাচ্ছে না। আমরা সেই চেষ্টা করছি, কারণ আমরা চাচ্ছি যে এই মাস থেকে অন্তত পক্ষে ডেইলি আমরা এটাকে 10 থেকে 15 লক্ষে উন্নীত করার টার্গেটে আমরা এগোচ্ছি। আমরা যদি ডেইলি 10 থেকে 10 লক্ষ করে টিকা দিতে পারি, সপ্তাহে কিন্তু আমরা 60 লক্ষ টিকা দিতে পারি, এবং মাসে আমরা কিন্তু প্রায় 2 কোটি টিকা দিতে পারি। সাথে যদি আমরা একটা ক্যাম্পেইন করে দিই 1 কোটি টিকার, তাহলে কিন্তু 3 কোটি টিকা গড়ে দেওয়া যায়। সো সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। আমরা আসলে রেজিস্ট্রেশন সংখ্যা, বুথের সংখ্যা বাড়াতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে মানুষ
যত বেশি রেজিস্ট্রেশন করবে তত বেশি আমরা প্রেসারে পড়বো এবং আমরা এই ক্যাম্পেইন গুলো করতে উদ্বুদ্ধ হব। এই জন্য দলে দলে সবার, বিশেষ করে 18 থেকে 25 যেহেতু রেজিস্ট্রেশন এখন করা যাচ্ছে, সবাই যদি এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করে তাহলেই আসলে টিকা দিতে, টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহজ হয়। ধন্যবাদ। জি, আপনি আসলে অনেকগুলো পয়েন্ট আসলে বললেন। আপনার কাছে আমাদেরও বেশ কিছু প্রশ্ন রয়েছে, আমরা আপনার কাছে এই পরবর্তী পর্যায়ে সেই প্রশ্নগুলো নিয়ে আসব। আমাদের সঙ্গে এইমাত্র যুক্ত হয়েছেন কোভিড-19 জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সদস্য অধ্যাপক ডক্টর কাজী তারিকুল ইসলাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনি যুক্ত হবার আগে আমরা আলোচনাটি আসলে শুরু করেছি, বিশেষ করে গত 28 সেপ্টেম্বর যে গণটিকা কার্যক্রম দিয়ে আসলে শুরু হয়েছিল, সেটি 1 মাস পরে দ্বিতীয় ডোজের জন্য আগামীকাল বৃহস্পতিবার আবারও আরেকটি কর্মসূচি রয়েছে গণটিকার। আমরা সেই কর্মসূচি ঘিরে একটু আলোচনা করবার চেষ্টা করছি। গতবার অর্থাৎ 1 মাস আগে যে গণটিকার বিপুল কর্মযজ্ঞটি আমরা দেখেছি, সেখানে এক ধরনের সক্ষমতার বিষয়টি তো আমরা আসলে দেখলাম যে সক্ষমতার উন্নতি হয়েছে, বিপুল সংখ্যক মানুষকে টিকার আওতায় নিয়ে আসা একদিনে আমাদের সেই লজিস্টিক, আমাদের সেই ব্যবস্থাপনাগত এক ধরনের উন্নতি হয়েছে। কিন্তু আবার একই সঙ্গে প্রশ্নও উঠছে যে বিপুল সংখ্যক মানুষকে একদিনে টিকা দিতে গিয়ে এক ধরনের কি ব্যবস্থাপনাগত কোনো আসলে সীমাবদ্ধতার কারণে বিশৃঙ্খলা হচ্ছে কিনা, বা কিছু মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন কিনা, যেটা আসলে সামাজিক যোগাযোগের মাধ্যম বা গণমাধ্যমে আমরা এর আগে দেখেছি। এবং গত 1 মাসে যেহেতু আমরা প্রস্তুতির সময় পেয়েছি, আমরা সেই জায়গাগুলোতে উন্নতি করতে পারলাম কিনা সেই বিষয়গুলো আমরা একটু আলোচনা করে বুঝে নেবার চেষ্টা করছি। এবং কমিউনিকেশনের জায়গাতে আমরা একটু আলোচনা করছিলাম যে কেউ কেউ এখনো টিকা নিয়ে কিন্তু তাদের সংশয়, প্রশ্ন, দ্বিধা এরকম এখনো কিন্তু ব্যক্ত করেন। তো কমিউনিকেশনের জায়গা থেকে আমরা আসলে আরো ভালো করতে পারি কি উপায়, সেই বিষয়টা যদি আপনার কোনো পর্যবেক্ষণ থাকেন। আমরা এতক্ষণ এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আপনি যদি আপনার অংশটুকু বলেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমার শিক্ষক এবং আমার সহকর্মী অনেকেই এখানে আমি দেখতে পাচ্ছি, সবাইকে সালাম। আসলে আমি একটু দেরিতে জয়েন করার জন্য দুঃখিত, আর একটা প্রোগ্রামে ছিলাম। দেখেন, যেগুলো কথা আপনি বেশ শর্ট সামারি করে বলেছেন, সত্যি কথা বলতে কি বাংলাদেশ টিকা দেওয়ার ব্যাপারে সক্ষম, এটা তো অনেক আগে প্রমাণিত একটা সত্য ব্যাপার, যে কারণে বাংলাদেশ কিন্তু এর আগে টিকার জন্য ইউএন এর অ্যাওয়ার্ডও পেয়েছে। আমি আসি যে এই মানে আগামী কালকের প্রোগ্রামটার একটু ছোট্ট করে আমি একটু হাইলাইট করি। দেখেন, আজকের পত্রিকায় বিজ্ঞাপন স্বাস্থ্য অধিদপ্তরের, এই বিজ্ঞাপনটা কয়জন দেখেছেন আমি জানি না। আগামী কালকে একদম পার্টিকুলারলি বলা হয়েছে যে যারা গত 4 সপ্তাহ আগে প্রথম ডোজ নিয়েছিলেন, দয়া করে তারা আসেন। আমরা হয়তো দেখবো কালকে তাদের বাইরে অনেক লোক যে এক একটা কেন্দ্রে ভিড় করছেন, সেখানে এটা সামলাতে আবার যারা ওই শৃঙ্খলা সঙ্গে জড়িত তারা হিমশিম খেয়ে যাবেন। কালকে শুধুমাত্র যারা গত মাসের 28 তারিখে নিয়েছিলেন তারা আগামীকালকে যাবেন। এটা যদি হয় তাহলে আমরা কিন্তু অনেকটাই একটা কমফোর্ট জোন থাকতে পারি, আমরা একটা ভালো জায়গায় অবস্থান করতে পারি। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আগামীকালকে সেকেন্ড ডোজ এর সময় অবশ্যই যারা একটু বয়স্ক মানুষ, প্রেগনেন্ট লেডি, তাদেরকে অগ্রাধিকার দিতেই হবে। এটা যদি আপনি না দেন, এটা মানে সত্যি কথা বলতে কি সামাজিকভাবে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, এবং আমরা যদি এটা না করি অন্তত ফার্স্ট ফিউ আওয়ার্স, সেটা 2 ঘন্টা 3 ঘন্টা হতে পারে, এবং এইটা বিজ্ঞপ্তির মধ্যেও লেখা আছে। এবং উচিত হবে যে যারা একটু মানে কম বয়সের তারা যেন একটু দেরিতে যান, তারা যদি বেলা 12টায় যান, আর যদি সকাল 8টা 9টার দিকে বয়স্ক মানুষ এবং অন্যরা যান, তাহলে আমার কাছে মনে হয় যে খুব সুশৃঙ্খল ভাবে কালকের এই টিকা কার্যক্রম চমৎকার ভাবেই সম্পন্ন হবে। এবং এটা কিন্তু মানে ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট যে একটা মানে সেল আছে, তাদের জন্য এটা একটা বড় কর্মযজ্ঞ ছিল। আগামীকালকে এই কর্মযজ্ঞের সেকেন্ড ডোজটা দেওয়ার পরে তারা তাদেরও একটা মানে মানে কি বলবো, তারা একটা মানে সুখ অনুভব করবেন যে হ্যাঁ, আমরা সেকেন্ড ডোজটাও চমৎকার ভাবে দিতে পেরেছি। যেটা ফার্স্ট ডোজের বেলায় একটু ঠেলাঠেলি মানে অনেক কিছু হয়েছে, সেটা যেন কালকে না হয়। এটাই আমাদের যারা দর্শক শ্রোতা, যাদের কালকে টিকার ডোজ নাই, তারা যে ভিড় যদি না করেন তাহলে এটা হবে না।
জি, এটা তো একটা বিষয়, আসলে এটা আহ্বান জানানো, কিন্তু আবার একই সঙ্গে গত গণটিকার যে কর্মসূচি আমরা আসলে দেখলাম, সেখান থেকে কি আমাদের কোন কোন বিষয় আসলে শিক্ষা নিয়ে আমরা আগামীকালকের এই কর্মসূচিকে আরো ভালো করতে পারি, এরকম কোনো পয়েন্ট কি আপনার চোখে পড়ে কিনা? দেখুন, আমি ডিপ্লয়মেন্টের সঙ্গে যুক্ত নই। আমি হয়তো আপনাকে একদম স্পেসিফিক ভাবে বলতে পারবো না, এটা হয়তো প্রফেসর আলমগীর বলতে পারবেন যে কালকে ওনাদের প্রথমবারের যে লুপস অ্যান্ড হোলস গুলো ছিল, যে ত্রুটি বিচ্যুতি গুলো ছিল, সেগুলো হয়তো কারেক্ট করবেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে গত বারের প্রথম দিনে 75 লক্ষে পৌঁছানো যায়নি ঠিকই, কিন্তু সম্ভবত 69-70 লক্ষের মতো দেওয়া গেছে, 69 অর সামথিং লাইক দ্যাট। পরের দিন আরো ওটা দিয়ে কভার করা হয়েছে, সেকেন্ড 2 দিন মিলায়। আগামীকালকে যদি টার্গেট থাকে যে দুদিনেরটা কালকে একদিনে ওনারা দিতে পারবেন, সেটা তো আমার মনে হয় যে অবশ্যই ওনাদের প্রশাসনিক এবং জনবল, এই দুইটা, আর মানুষের বাড়তি চাপ সৃষ্টি না করা, এই তিনটা ফ্যাক্টর যদি ভালো কাজ করে, ডেফিনেটলি ওখান থেকে কালকে সাকসেসফুলি বেরিয়ে আসা যাবে। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবারও ফিরবো। আমাদের সঙ্গে ডক্টর আবু জামিল ফয়সাল আছেন। আপনি অনেকগুলো পয়েন্ট আসলে তখন বললেন, আমরা একটা বিরতিতে যাব, তার আগে একটু 2 মিনিট একটু আপনার মন্তব্যটা একটু শুনে নিতে চাই। আমরা আগামীকালকের জন্য তো অনেক প্রস্তুতি এবং কমিউনিকেশনের বিষয়গুলো আসলে একটু শুনলাম, কিন্তু যদি আমরা একটু গতবারের অভিজ্ঞতা থেকে আগামীকালকের এই কর্মসূচিকে যদি একটু ফোকাস করতে চাই, আর কয়েক ঘন্টা বাকি, আপনার কাছে সবচেয়ে বড় প্রায়োরিটির জায়গাটি কোনটি আপনার কাছে মনে হচ্ছে? আমার কাছে সবচেয়ে বড় প্রায়োরিটির কথা কিন্তু আগেই বলছিলাম, যে জনগণের সঙ্গে কমিউনিকেশন করা, মানে জনগণকে সম্পৃক্ত করা। আপনি দেখেন গতবারে খোদ ঢাকাতেই মানে কমিউনিকেশনের সমস্যা হওয়াতে মানুষ একদিন আসছে, চলে গেছে, বিমুখ হয়ে চলে গেছে, এবং তারপরের দিন আবার তাদেরকে দেওয়া হয়েছে। মানে কমিউনিকেশনের বিভ্রাট কিন্তু সাংঘাতিক। এবং এইটা যদি আমরা ঠিক মতো করতে পারি, আমরা যদি লোকাল লেভেলের লোকজনদেরকে, জনগণকে যদি সম্পৃক্ত করতে পারি, তাহলেই কিন্তু এটা মানে সফল হওয়াটা খুবই সহজ হবে। আর না হলে আবার তো এই যে বললাম যে মাসখানিক তো আমাদের কোন রকমের কমিউনিকেশন হয় নাই। মানুষ তো ঠিক মতো জানিও না, অনেকেই জানে না যে আগামীকালকে এরকম একটা বড় একটা কর্মযজ্ঞ হবে, এবং এবং সেইটা আবার কি দ্বিতীয় ডোজ দেওয়া হবে। মানে সেই 28 তারিখে, 28-29 তারিখে যে ফার্স্ট ডোজ দেওয়া হয়েছিল, ওইটার দ্বিতীয় ডোজ। দেখেন এটার কতটুক কমিউনিকেশন করা উচিত ছিল, আরো অনেক বেশি কমিউনিকেশন করা উচিত ছিল। আজকে কয়েকটা পেপারে ডিজি হেলথের একটা বিজ্ঞাপন বের হয়েছে, কিন্তু এই বিজ্ঞাপন দেখে কি আর লোকজন সবাই কি আর মানে সচেষ্ট হবে, সবাই কি আর অ্যাওয়্যার হবে? এইখানে মানে আরো অনেক ভাবেই আমাদের এই মানুষকে সচেতন করার জন্য কালকে যে অনুষ্ঠানটা, কালকে যেভাবে কাজটা হবে, কিছুক্ষণ আগে এই ডক্টর সম্পর্কে আলমগীর কিন্তু মানুষকে। একটা পয়েন্ট যোগ করছিলেন, আপনি নিশ্চয়ই আসলে শুনেছেন, যে স্থানীয় সরকারের যে একটি কাঠামো বা ব্যবস্থাপনাগত যে একটি সুযোগ অবকাঠামো রয়েছে, সেটিকে কিন্তু কাজে লাগিয়েই কিন্তু আসলে এই কর্মসূচিগুলো পালন করা হচ্ছে, এবং এর ফলে লোকালি যে এক ধরনের প্রচার কর্মসূচি চালানো, টিকার বিষয়, এগুলোও চলছে, তিনি যোগ করছিলেন। এখানে ফসল ভাই আমি শিওর, একটু আমি তো একটা পয়েন্ট আপনাকে যুক্ত করে দিই। যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন তারা সবাই জানেন 28 তারিখে তাকে দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে, সেটা প্রথম ডোজ নেওয়ার সময় তাকে বলে দেওয়া হয়েছে। এবং আজকে আপনি যে স্থানীয় সরকার বা আমরা যেটা বলি, আজকে ঢাকা শহরের এমন কোনো এলাকা নাই যেখানে মাইকিং শোনা যায় নাই আগামীকাল এর দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। আমি অন্তত যেসব এলাকায় থাকি বা অফিস করি, আমি সব জায়গায় শুনেছি। আমিও সো এন্ডোর্স করছি, আমিও জি, শুনেছি। সো এই ক্যাম্পেইন যেটা হয়নি, এবং দ্বিতীয় ডোজের জন্য আসলে অত বেশি ক্যাম্পেইন লাগে না, কারণ দ্বিতীয় ডোজ আমরা অলরেডি লিখে দিয়েছি তার কার্ডে যে 28 তারিখে আপনি SMS দরকার নাই, আপনি সরাসরি চলে এসে টিকা নেবেন। সো সেই ক্যাম্পেইনটা করা হয়েছে। সো আমরা আসলে মানে হয়তো ইনফরমেশন সম্পূর্ণ ভিজিবল গণমাধ্যমে করতে পারি না, কিন্তু সাধারণ মানুষের কাছে ইনফরমেশন গুলা এখন আছে, এবং যারা এটার সাথে সংশ্লিষ্ট রাত দিন তারাই আমরা বিভিন্নভাবে মনিটরিং সুপারভিশন করার চেষ্টা করছি, এবং প্রত্যেকটি জেলা উপজেলা সহ মিটিং করে এবং স্থানীয় প্রশাসনকে সেখানে ইনভলভ করেই আসলে সবকিছু করা হচ্ছে।
এবং বেসরকারি পর্যায়েও অনেকেই কিন্তু টিকার জন্য ক্যাম্পেইনও করছে, উদ্বুদ্ধকরণ করছে, দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার জন্য আসার জন্য বলছে। যারা SMS পেয়েও টিকা নেন নাই তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে। আমরা অনেক কাজ করছি, আরো অনেক বেশি করলে আরো ভালো হতো, এবং বেশির তো শেষ নাই স্যার। নিশ্চয়ই আমরাও সেটা একমত যে মানে গতবারের অভিজ্ঞতা থেকে নিশ্চয়ই আগামীকালকের কর্মসূচি নিশ্চয়ই আরো ভালো ব্যবস্থাপনা আমরা দেখব, ভোগান্তি মানুষের কম হবে, বিশৃঙ্খলা কম হবে। আমরা আসলে এটাই আসলে আশা করছি এবং সেই প্রস্তুতির কথাগুলোই আসলে আমরা শুনতে চাইছিলাম। আমাদের এই আলোচনা একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়ে গেছে। বিরতির পর ফিরে এসে আলোচনাটি এগিয়ে নেব, নিশ্চয়ই সঙ্গে থাকবেন। আজকের বিষয় টিকা টার্গেট, কথা বলছি ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায়। আমাদের সঙ্গে 4 জন অতিথি আছেন, সবার কথা এক এক করে শুনছি। ডক্টর রশিদু মাহবুব, আপনার কাছে আবারও একটু ফিরতে চাই। আমরা টিকা দিচ্ছি এবং টিকার দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রথম দিকে টিকা প্রাপ্যতা নিয়ে আমাদের এক ধরনের সংশয়, কিছু অনিশ্চয়তা থাকলেও সেটা ধীরে ধীরে কেটে গেছে এবং টিকার সরবরাহ ঠিক আছে এবং আমরা বিপুল সংখ্যক মানুষকে টিকা দিচ্ছি। এক্ষেত্রে আমাদের একটা সাফল্য আমাদেরকে নতুন ধরনের কিছু আত্মবিশ্বাসও নিশ্চয়ই যোগাচ্ছে। কিন্তু আরেকটি বিষয় নিশ্চয়ই, এটা আসলে জনস্বাস্থ্যের বিষয় যদিও কিনা আমরা ঠিক নিশ্চিত নই, যে টিকা তো আমরা দিচ্ছি কিন্তু টিকা পরবর্তী কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা এর আসলে দূরবর্তী বা কাছাকাছি যে প্রভাবগুলো রয়েছে এগুলো নিয়েও নিশ্চয়ই কাজ হচ্ছে, বা যারা এগুলো নিয়ে কাজ করেন তারা নিশ্চয়ই পর্যবেক্ষণে রেখেছেন পুরো বিষয়গুলোকে। এই বিষয়গুলো নিয়ে কি আপনি কিছু যোগ করতে চাইবেন কিনা? আমরা যাদেরকে টিকা দিয়েছি তাদের কি আমরা আসলে এই তথ্যগুলো নিচ্ছি কিনা বা নেওয়া উচিত কিনা, এই বিষয়ে কি কোনো কাজ হওয়া উচিত কিনা? একটু একটু আনমিউট করে নেবেন স্যার, আনমিউট করতে হবে। যাদেরকে 2টা টিকা দেওয়া হয়েছে জি, তাদেরকে কিন্তু একটা ইমিউনিটি প্রোটেকশন আছে, যদিও আপনার অ্যান্টিবডি টেস্টে সবটা না উঠতে পারে, কারণ অ্যান্টিবডি যেমন একটা প্রোটেক্টিভ ডিভাইস, আদার কিছু সেল আছে শরীরের, সেগুলো কিন্তু এখানে কাজ করে। সুতরাং আপনি যদি বলেন যে অ্যান্টিবডি মেজারমেন্ট করে কতজন পাইলাম না পাইলাম, সেটা একটা মেজারমেন্ট হতে পারে, কিন্তু অ্যান্টিবডির বাইরেও আছে। আমরা কিন্তু ধরে নিব যে 2 ডোজ নিয়েছে সে কিন্তু মোটামুটি তার একটা ইমিউনিটি ডেভেলপ করেছে। টিকাজনিত যে আপনার কমপ্লিকেশন সেটা কিন্তু এখনো ওইভাবে রিপোর্টেড না। অ্যানাফিলিকটিক শক হওয়া বা আনুষঙ্গিক যারা আমাদের এখানে ইনজেকশন নিল যে অ্যানাফিলিকটিক শক হয়, সেটা কিন্তু আমরা অন্তত মিডিয়াতে সেইভাবে দেখিনি। সুতরাং টিকার যে এখন পর্যন্ত যে জায়গাটা আবার একটা কন্ট্রোভার্সি দাঁড়িয়েছে, বুস্টার ডোজ নিবে কি নিবে না, এর বাইরে কিন্তু আর কোনো কিছু নাই। এবং টিকা এই জায়গায় আপনার বরঞ্চ পোস্ট কোভিড যে কমপ্লিকেশনটা সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। দেখা গেছে কোভিড হয়ে গেছে, টিকাও নিয়েছে, তাদের যে কমপ্লিকেশনটা সেটা কিন্তু কিছু কিছু পাওয়া যাচ্ছে। তো এই ধরনের ধরেন ফরেন বডি অ্যান্টিজেন ঢুকাবেন, তার সবার শরীর একইভাবে রিয়েক্ট করবে তাও কিন্তু আমরা আশা করি না। তাইলে যারা কোভিডের ভ্যাকসিন নিয়েছিল তারাও কিন্তু অনেকে ইনফেক্টেড হয়েছে, মর্টালিটি হয় নাই, কিন্তু কিছু কিছু কমপ্লিকেশন আমরা আমাদের কাছে যেগুলো জানি পরিচিত লোকজনের, ফিজিশিয়ানরা হয়তো বেশি বলতে পারবে, পোস্ট কোভিড কমপ্লিকেশন কিন্তু আছে। আর এখন যখন আপনার এখন আমাদের কাছে যেটা হচ্ছে, যত কিছু হোক না কেন আমরা ওই ভ্যাকসিনেশনের বিকল্প কিছু এখন আমরা পাইনি। সুতরাং আমাদের কিন্তু ওইটাতেই যেতে হবে, ইভেন যদি আমাদের এর মধ্যে কিছু নেগেটিভ পয়েন্ট থাকে। কারণ দেশকে মুক্ত রাখতে হলে, জনগণকে মুক্ত রাখতে হলে ভ্যাকসিনের বিকল্প এখন পর্যন্ত আমাদের কিছু নাই। আর তার সাথে এসে দাঁড়াচ্ছে স্বাস্থ্যবিধিটা মেনে চলা। এই দুটি কিন্তু আমাদের কাছে এখন আসা দরকার, এবং এই ব্যাপারে হয়তো আমাদের ফিজিশিয়ান যে আছে ওনারা হয়তো এই ব্যাপারে বেশি অভিজ্ঞ, তারা হয়তো বেশি বলতে পারে। না নিশ্চয়ই, কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে বুস্টার ডোজ নিয়ে আসলে এক ধরনের প্রশ্ন রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনার পরবর্তী অংশে আসছি, কিংবা পোস্ট কোভিড বিভিন্ন সিমটম নিয়েও আসলে আপনি কথা বলছেন। কিন্তু আমরা একটু বুঝতে চাই যে আমরা যাদেরকে এর মধ্যে টিকার আওতায় নিয়ে এসেছি, তো তাদেরকে কি আসলে এক ধরনের ফলো আপের মধ্যে রেখে কিছু তথ্য যদি আমরা পাই, যে তথ্যগুলো আসলে পরবর্তী সময় এই টিকাকে আরও নিরাপদ করে তোলা বা আরও সুরক্ষিত করে তোলার কাজে হয়তো কাজে লাগতে পারতো, যেটি হয়তো বিশ্বের কোনো কোনো দেশে হয়তো হচ্ছে, কিন্তু অঞ্চল ভেদে তো আসলে টিকার প্রয়োগের
পরিবেশের তারতম্য কিংবা তাপমাত্রা, আবহাওয়া, এই বিষয়গুলো তো হয়তো কিছু টিকার প্রভাবের ক্ষেত্রে নিশ্চয়ই ভূমিকা রাখে কিনা, এই বিষয়টা একটু আপনার কাছে একটু বুঝতে চাই। না, আমি কিন্তু এই ব্যাপারে বলতো, এটা হচ্ছে ভ্যাকসিন সম্বন্ধে যারা জি বিশেষজ্ঞ, জি, আলমগীর ক্যান সে দ্যাট, কারণ আমার নলেজ এটাতে অতি অতি দুর্বল। আমরা তাহলে বরঞ্চ একটু আলমগীর ডক্টর আলমগীর আপনার কাছেই যদি একটু আলমগীর শুনতে ক্যান চাই। সে জি দ্যাট। জি জি জি। জি আচ্ছা, এখানে সাবজেক্টটা বলছেন যথার্থই বলেছেন। আসলে টিকার ইমিউনোলজি অর্থাৎ ভ্যাকসিন ইমিউনোলজি ইজ এ ভেরি ডিফিকাল্ট সাবজেক্ট। আমরা গণহারে যেভাবে বলি যে টিকা দেওয়ার পরে একটা অ্যান্টিবডি টেস্ট করো, অ্যান্টিবডি আছে কিনা আমরা থাকলে খুবই খুশি হই, না থাকলে অখুশি হই। কিন্তু আপনি জানেন যে সারা পৃথিবীতে এরকম অনেক গবেষণা আছে যেখানে টিকা দেওয়ার পরে অ্যান্টিবডি ডেভেলপ করে নাই, কিন্তু টি সেল রেসপন্সটা খুব ভালোভাবে আছে, অর্থাৎ প্রোটেকশনটা আছে। সো টিকার ইমিউনোলজিটা একটু ডিফিকাল্ট। কিন্তু এখানে আমি আপনাকে একটু কথা বলি, যেটা আপনি অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশনের কথা বলেছেন। সারা পৃথিবীতে এই গবেষণাগুলো হচ্ছে, বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশে আমরা যাকেই টিকা দিচ্ছি, আমরা যদি কোনো ধরনের সাইড এফেক্ট হয় সেটা ইমিডিয়েটলি রিপোর্ট করার জন্য হটলাইন আছে, আমাদের লোকাল লেভেলে হটলাইন আছে, সেন্ট্রাল লেভেলে আছে। এবং টিকা সংক্রান্ত, টিকা দেওয়ার পরে যদি কোনো প্রতিক্রিয়া হয় সেই সংক্রান্ত উত্তর দেওয়ার জন্য আমাদের আলাদা হটলাইন আমরা ব্যবস্থা করেছি। এবং আমরা এগুলি অনলাইনে ডিজিটালি রিপোর্ট করছি, ফোনে রিপোর্ট করছি, কিংবা লোকাল লেভেলে কোথাও বললে তারা আমাদেরকে রিপোর্ট করছে। এখন পর্যন্ত বাংলাদেশে আমরা যে টিকাগুলো প্রয়োগ করেছি সেই টিকাতে আসলে তেমন কোনো সমস্যা দেখা দেয়নি। এখন টিকার পরে যদি ফলো আপ, সেটা আসলে তো প্রত্যেকটি, আমরা 6,25,00,000 মানুষ, 25 লক্ষ ডোজ টিকা দিয়েছি এবং প্রত্যেককে ব্যক্তিগতভাবে ফলো আপ করা সম্ভব না। তাহলে কিভাবে সম্ভব? এটা হচ্ছে ন্যাশনাল লেভেলে স্টাডি করা। এখন সেই স্টাডিগুলো আমরা 4টা ভ্যাকসিনের জন্যই করছি, আইডিসিআর এবং আইসিডিডিআরবি মিলে। আমরা যেটা করছি যে আমরা টিকা দেওয়ার আগে আমরা স্যাম্পল কালেকশন করছি, প্রথম ডোজ দেওয়ার 3 সপ্তাহ পরে স্যাম্পল কালেকশন করছি, দ্বিতীয় ডোজ দেওয়ার 2 সপ্তাহ পরে একটা স্যাম্পল কালেকশন করছি, আমরা 3 মাসে করছি, 6 মাসে করছি, 9 মাসে করছি। এবং এইভাবে আমরা পর্যায়ক্রমে 2 বছর পর্যন্ত প্রত্যেককে ফলো আপ করা। এটা কিন্তু সারা দেশের রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল, সকলের স্যাম্পল না, স্ট্যাটিস্টিক্যালি যেন সিগনিফিকেন্ট হয় সেই স্যাম্পল আমরা করছি। এখন পর্যন্ত আমরা যে রেজাল্ট পাচ্ছি একদম প্রাথমিক রেজাল্ট, যে হ্যাঁ অ্যান্টিবডির কথা যেটা আছে সেটা ভালোই ডেভেলপ করেছে বাংলাদেশের মানুষের। কিন্তু ইমিউনোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষাগুলো অত্যন্ত ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ, সেগুলি আমরা এখন করছি। আমরা যথাসময়ে, যেহেতু এগুলি জাতীয় স্টাডি, আমরা যথাসময়ে জনগণকে অবহিত করব। এখন বুস্টার ডোজের কথা আপনি যেটা বলেন, পৃথিবীর কয়েকটি দেশ বুস্টার ডোজ জাতীয়ভাবে যেটা রিকমেন্ড করেছে, লাইক যেমন মার্কিন যুক্তরাষ্ট্র করেছে, বা পৃথিবীর কোথাও কোথাও যারা বয়স্ক 65+, যারা ইমিউনো কম্প্রোমাইজড বিভিন্ন রোগে, এবং কোনো কোনো দেশে হয়তো হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য বুস্টার ডোজ সেটা 6 থেকে 8 মাস পরে রিকমেন্ডেশন করেছে। কিন্তু বুস্টার ডোজ নিয়ে যেটা মানে আমাদের মতো তৃতীয় বিশ্ব দেশে আমরা যেটা নিয়ে খুবই বেশি কনসার্ন, বুস্টার ডোজ নিয়ে এই পর্যন্ত যতগুলো পাবলিকেশন আছে তার সবগুলো পাবলিকেশন হচ্ছে কোম্পানি স্পন্সর্ড পাবলিকেশন। অর্থাৎ আমি ভ্যাকসিন বানাচ্ছি, আমি গবেষণা করে বলছি থার্ড ডোজ দিতে হবে। অর্থাৎ এখানে জিওপলিটিক্যাল এবং আমরা যেটা ইকুইটেবল ডিস্ট্রিবিউশন কথা বলি, সেটা না করে এই পর্যায়ে এই বিলাসিতায় যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ভ্যাকসিনের একটা গ্লোবাল ব্যবসা, বিজনেসও। উন্নত দেশগুলোতে ভ্যাকসিন বিক্রি করলে অনেক দামে বিক্রি করা যায় এবং তাদের টার্গেটও উন্নত দেশগুলো। এখন আমাদের এখানে বাংলাদেশের মতো দেশে আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত অন্তত পক্ষে 2 ডোজ টিকা আমরা আমাদের 80% পপুলেশনে কাভারেজ করা। যেটা স্যার বলেছেন, প্রফেসর তারিক স্যারও বলবেন, আমরা কিন্তু টিকার অন্যতম উদ্দেশ্য, আমরা যেই টিকা দেই না, টিকার অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে এটা এই প্যান্ডেমিক প্রিভেনশনে, প্রতিরোধে আপনার অন্যতম টুলস হিসেবে কাজ করবে, একমাত্র টুলস হিসেবে টিকা কাজ করবে না। তাহলে অন্যতম টুলস যদি থাকে এবং আমরা যদি এক ধরনের ইমিউনিটি মানুষের ডেভেলপ করতে পারি, সাথে যদি আমরা স্বাস্থ্যবিধি মানি, তাহলে দুটো ব্যাপার হয়। এক হচ্ছে যে টিকা নিলে আপনার সংক্রমণের সম্ভাবনা আছে, অনেক কম আছে। টিকা নিলে আপনার হসপিটালাইজেশনের সম্ভাবনা, সেটা অলমোস্ট নাই। এবং আমরা দেখেছি যে টিকা নেওয়ার পরে হসপিটালাইজেশন, সেটা হচ্ছে সেগুলি রেয়ার ইভেন্ট। টিকা নিলে আপনার মৃত্যু ঝুঁকি আছে, অলমোস্ট নাই। এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ এখন যেসব দেশে এই যে রোগীর সংখ্যা বাড়ছে, সেখানে কিন্তু দেখা গেছে যে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের 97% হসপিটালাইজেশন হচ্ছে আনভ্যাকসিনেটেড পিপলের ভিতর। অর্থাৎ যারা ভ্যাকসিন নেয় নাই তারা অসুস্থ হচ্ছে, তারা হাসপাতালে ভর্তি হচ্ছে, এবং যারা মারা যাচ্ছে তার 99.97% হচ্ছে
আনভ্যাকসিনেটেড। সো এই যে আনভ্যাকসিনেটেড গ্রুপকে রেখে কোনো দেশেই আসলে এই প্যান্ডেমিক কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট। এবং আমাদের যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশে এখনো সংক্রমণ সংখ্যা কোথাও কোথাও অনেক বেশি, সেই জন্য আমাদের চোখ কান খোলা রেখে সাবধানতা হিসেবে আপনার জন্য আপনার সময়ে যে সেন্টারে যেই টিকাটা পাবেন সেই টিকাটাই আপনাকে প্রোটেকশন দিবে। সো টিকার বাদ বিচার না করে আমাদের টিকা নিয়ে নেওয়া উচিত, এবং যত দ্রুত সম্ভব আপনার এজ গ্রুপ আসবে আপনি রেজিস্ট্রেশন করে টিকা নেবেন। টিকা অন্যতম টুলস হিসাবে এই প্যান্ডেমিক প্রতিরোধে আমাদের কাজ করবে। সাথে যেমন স্যার বলেছেন, স্বাস্থ্যবিধি তো মানতেই হবে আপাতত, যেহেতু যতদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা না বলে যে প্যান্ডেমিক শেষ হয়ে গেছে ততদিন পর্যন্ত এই স্বাস্থ্যবিধি এবং সাথে টিকা, এই ছাড়া আমরা আসলে অন্য কিছু জানিও না। ধন্যবাদ। জি, অনেক চমৎকার বললেন। আমরা ঠিক একই প্রসঙ্গ নিয়ে একটু অধ্যাপক ডক্টর কাজী তারিকুল ইসলাম আপনার কাছে একটু শুনতে চাই, যে বিশেষ করে যে বুস্টার ডোজ নিয়ে ডক্টর আলমগীর খুব চমৎকার বললেন, আপনার যদি কিছু যোগ করবার থাকে। আর পাশাপাশি আমরা একটু বুঝতে চাই যে আমরা তো কোভিড পরবর্তী নানা যে প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া মানুষের বিভিন্ন বিভিন্ন পয়েন্ট আমরা পাচ্ছি, যে অনেকের মধ্যে অনেক রকম সিমটম আমরা শুনতে পাচ্ছি। তো সেগুলোর পাশাপাশি টিকারও তো নিশ্চয়ই কিছু না কিছু সাইড এফেক্ট বা কিছু না কিছু বিষয় তো নিশ্চয়ই আমরা থাকবে যেগুলো নিয়ে আসলে স্টাডি করা সম্ভব। সেই বিষয়গুলো নিয়ে যদি আপনার কোনো পর্যবেক্ষণে কিছু থেকে থাকে। এটা নিয়ে তো আমরা খুবই মানে ইন্টারেস্টেড। কারণ হচ্ছে একটু আগে রশিদি মাহবুব স্যার যেটা বলছিলেন, আমি প্রথমে পোস্ট কোভিড সিনড্রোমের কথা বলি, তারপরে আমি বুস্টারের কথা আসছি। পোস্ট কোভিড সিনড্রোম সারা পৃথিবীতে এখন কোভিডের চেয়েও ভেরি মানে ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং ইস্যু। কারণ পোস্ট কোভিডে মানে গ্লোবালি প্রায় 20% মানুষ 6 থেকে 12 সপ্তাহ পর্যন্ত সাব অ্যাকিউট যেটাকে বলে তারা এটা ভুগছেন। 12 সপ্তাহ পর থেকে তারা প্রায় 6 মাস পর্যন্ত কিছু সংখ্যা কমে যাচ্ছে। এটা ধরেন 20% থেকে প্রায় 13% নেমে আসে। পরে দেখা যায় 6 মাস পরে আর তেমন কিছু থাকে না। ইম্পর্টেন্ট যেটা আমরা এখন পাচ্ছি এই মুহূর্তে, ধরেন গত কয়েক মাস আগে তার কোভিড হয়ে গেছে, কিন্তু পোস্ট কোভিড বেশি যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে পালমোনারি বা লাংস রিলেটেড। হয়তো লাঙে অনেকটা ফাইব্রোসিস হয়ে গিয়েছিল, সে এখনো স্বাভাবিক জীবনে আসতে পারছে না, একটু কাজ করতে গেলে টায়ার্ড হয়ে যাচ্ছে, হার্টে প্যালপিটেশন হচ্ছে ইভেন কোভিড ভালো হয়ে যাওয়ার পরেও, তখন তাকে ওষুধ দিতে হচ্ছে, এবং পশ্চুরাল ড্রপ হচ্ছে, হঠাৎ করে ব্লাড প্রেশার নেমে যাচ্ছে, হাই ব্লাড প্রেশার হয়ে যাচ্ছে, ব্রেনে নিউরোলজিক্যাল ফগিং হচ্ছে, ফগিং অফ দ্য ব্রেন, নিজের বাড়ির লোকজনকে চিনতে পারছে না, কগনিটিভ বা যেটাকে বলে যে নিজের পরিচিত জনকে সে না চিনে অন্যরকম বিহেভিয়ারাল চেঞ্জ হচ্ছে, স্লিপ ডিস্টারবেন্স হচ্ছে, সাইকিয়াট্রিক প্রবলেম হচ্ছে, সিভিয়ার ডিপ্রেশন হচ্ছে। এই জিনিসগুলো এখন আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। অলমোস্ট বাংলাদেশের সরকারি সব হাসপাতালে, বেসরকারি অনেক হাসপাতালে পোস্ট কোভিড ক্লিনিক খোলা হয়েছে, এবং পোস্ট কোভিড ক্লিনিকে প্রত্যেক দিনই কিছু না কিছু পেশেন্ট আসছে যাদের রেজিস্টার মেনটেন করে তারা এখানে ভর্তি ছিল, তা কতদিন পরে এগুলা হলো, কি কি হয়েছে, তার কি আরো কোনো পরীক্ষার দরকার আছে কিনা, না থাকলে সিমটোম্যাটিক চিকিৎসা দিলে ভালো হবে কিনা। সবচেয়ে বড় কথা হচ্ছে তাকে অ্যাসিওর করা যে এটা পার্মানেন্ট কিছু নয়, এটা সময়ের সাথে সাথে ইমপ্রুভ করে যাবে। এই কথাটা শোনার জন্য রোগীরাও ব্যতিব্যস্ত থাকে। আমি কি সারা জীবনের জন্য খারাপ হয়ে গেলাম? আমি মনে করি যে পোস্ট কোভিড নিয়ে জনগণের উদ্দেশ্যে এইটাই আমার মেসেজ থাকবে। রিগার্ডিং বুস্টার নিয়ে আমি আজকের দিন পর্যন্ত আমি যতদূর মানে অনলাইনে পড়াশোনা করেছি বা দেখেছি, 36 দেশ কথা বলছিলেন ডক্টর কাজী তারিকুল ইসলাম, কিন্তু একটু কারিগরি সমস্যা হয়ে গেল, নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমরা তাকে একটু বোধহয় হারিয়েছি। কথা আসলে একটু ভেঙে ভেঙে আসছে। আমরা তার কাছে আবারও যাব, তবে তার আগে আমার মনে হয় যে এই ফাঁকে আমরা একটা বিরতি নিয়ে নিই, ফিরে এসে আমরা তার কাছেই যাচ্ছি বাকি কথা শুনতে। নিশ্চয়ই সঙ্গে থাকবেন।
ইসমানী নিউজ আওয়ার এক্সট্রা দেখছেন, কথা বলছি টিকার টার্গেট এই বিষয়টি সামনে রেখে। আমাদের সঙ্গে বেশ কয়েকজন অতিথি আছেন। আমরা বিরতিতে যাবার আগে অধ্যাপক ডক্টর কাজী তারিকুল ইসলাম কথা বলছিলেন। আপনি তখন বুস্টার ডোজ নিয়ে আপনার কথা শুরু করেছিলেন, কিন্তু আমরা আসলে কারিগরি জটিলতায় আপনাকে হারিয়েছিলাম। আপনার কাছে এবার কথাটা আপনি যদি শেষ করেন। আমি দুঃখিত, এইটা মানে ওয়াইফাই ফ্লাকচুয়েশনের জন্য। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন পরিষ্কার শুনছি, দেখতেও আচ্ছা। পাচ্ছি। জি, মানে আমার মনে হয় যে এই জায়গাটা একদম শেষ করে দেই। সেটা হচ্ছে বুস্টার আপনি তখনই নিবেন যখন আপনি 12 কোটি মানুষকে প্রথম ভ্যাকসিনেট করবেন 24 কোটি ডোজ দিয়ে। তখন চিন্তা করবেন যে ঠিক আছে, যদি সংক্রমণের হার ভবিষ্যতে থার্ড ওয়েভ আসে, তাহলে আমি আমার ফার্স্ট যারা ফ্রন্ট লাইনার তাদেরকে দিতে চাই, 65 ইয়ার্স প্লাস যাদের বয়স, যারা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ নিচ্ছে বা কেমোথেরাপি নিচ্ছে, তাদেরকে দিতে হবে। এই বিষয় যারা চিন্তা করেছে অন্যান্য দেশে, তাদের দেশের জনসংখ্যা খুবই কম। এবং ধরেন এই যে বলছিলাম যে এশিয়ার যে 5টা দেশ, তার ভিতরে ইসরায়েল সবার আগে শুরু করেছে, ইসরায়েলের পরে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ড। তো এইটা এত সারা পৃথিবীর যদি গ্লোবাল পপুলেশন ধরেন, তাহলে সারা পৃথিবীর জনসংখ্যার এটা 1% না। তাহলে আমরা 99% কিন্তু বুস্টার এখনো চিন্তা ভাবনাও করছি না। ইভেন মার্কিন যুক্তরাষ্ট্র যদিও শুরু হয়েছে, কিন্তু বুস্টার নেওয়ার ব্যাপারে নোবডি ইজ অমন ইন্টারেস্ট শো করছে না কেউ। কারণ হচ্ছে যে বুস্টার নেওয়া তাদের জন্যই উচিত যারা রিস্ক গ্রুপে। আমাদের সবসময় একটা কিন্তু কথা থাকে যে যারা প্রায়োরিটি, তাদেরকে আগে প্রাইমারি প্রোটেকশনটা দেই, তারপরে বুস্টারের কথা চিন্তা করি। আপনি যদি ডাল ভাত না খেয়ে প্রথমেই বিরিয়ানি খাওয়ার কথা ভাবেন, তাহলে আগে ডাল ভাতটা সার্ভ করি, আগে মানুষকে সবাইকে আগে টিকা দিয়ে প্রোটেকশন করি, দেন বুস্টার তাদেরই দেওয়া হবে, দেওয়া উচিত বলে আমি মনে করি। যা যখন সারপ্লাস থাকবে, প্লাস যারা এটা দিলে ওই ফ্রন্ট লাইনে কাজ করা অথবা তাদের ইনফেক্টেড হলে, একটু আগে আলমগীর যেটা বলছিলেন, আপনি 2 ডোজ নিলে যেখানে 99% উপরে মৃত্যু হার কমে যায়, সেখানে আমি বুস্টার ডোজের কথা এখন কেন ভাববো? এটা আমার মানে ব্যক্তিগত উপলব্ধি, প্লাস আমার মনে হয় অনেকেই তাই ভাবেন। কিন্তু আগে আমরা সবাইকে 2 ডোজ দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর, এটা আমাদের প্রথম ধারণা হওয়া উচিত। আমাদের অগ্রাধিকার আসলে সেটাই থাকা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু আবারও ডক্টর আবু জামিল ফয়সাল আপনার কাছে একটু শুনতে এলাম যে আমরা তো এখন পর্যন্ত 18 বছরের বেশি যারা, তাদের টিকার আওতায় পুরোপুরি নিয়ে আসার বিষয়ে যে আমাদের যে টার্গেট বা চ্যালেঞ্জ বা লক্ষ্য, সেগুলো নিয়ে আসলে কথা বলছি। কিন্তু এই আলোচনাটি তো আমরা শুনতে পাচ্ছি যে এর চেয়ে কম বয়সী যারা, বিশেষ করে 12 থেকে 17 বছর যাদের বয়স, তাদেরকেও আসলে টিকার আওতায় নিয়ে আসার কথা তো আমরা আসলে শুনছি। এরকম পরিকল্পনা প্রস্তুতি আসলে চলছে। আমরা প্রাপ্ত বয়স্কদের যে টিকা কার্যক্রম আর যারা এখনো প্রাপ্তবয়স্ক হননি, তাদের টিকা কার্যক্রমের ক্ষেত্রে আসলে কি কি পার্থক্য, কি কি লক্ষ্যর পরিবর্তন, আপনার কাছে আসলে একটু বিস্তারিত একটু শুনতে চাই যে আসলে এই ক্ষেত্রে আসলে পুরো প্রক্রিয়াটি বা পদ্ধতিটি কি হবে। অবশ্যই মানে ছোট বাচ্চাদেরকে টিকা দেওয়া 12 থেকে 17 বছর এবং তার উপরে, এইটার টিকারও কিন্তু পরিকল্পনা কিন্তু আমাদের দেশে খুব ভালোভাবেই হচ্ছে। এবং এইখানে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের একটা বড় ভূমিকা আছে। এবং আমি যতটুকু জানি যে বাচ্চাদের কিন্তু রেজিস্ট্রেশনও হচ্ছে, এবং বাচ্চাদেরকে আলাদা করে ফর্ম ফিল আপ করতে বলছে, তাদের বাপ মাদের এনআইডি কার্ড দিতে বলছে, এনআইডি কার্ডের কপি দিতে বলছে ইত্যাদি, এবং এটার রেজিস্ট্রেশন চলছে। এবং কিছুক্ষণ আগে আলমগীর বলতেছিল যে প্রায় 3 লক্ষ বাচ্চা মানে অলরেডি রেজিস্টার্ডও হয়েছে। তো মানে ওইটাও কিন্তু আমাদের প্রায়োরিটির মধ্যে আছে যে আমাদেরকে অন্য দেশের মতো, মানে অন্য দেশে যেরকম নাকি বাচ্চাদেরকে টিকা দেওয়া শুরু করছে, আমাদেরকেও এটা করতে হবে, এবং সেই অনুযায়ী পরিকল্পনা হয়েছে। তবে এই পরিকল্পনার মধ্যে মানে স্কুলের যারা নাকি, স্কুল বা কলেজের যারা নাকি শিক্ষক শিক্ষিকারা আছে, শিক্ষিকারা আছেন, তাদের কিন্তু একটা বড় ভূমিকা আছে। তাদের নিজেদের টিকা দিতে হবে, এবং স্কুলের যে কর্তৃপক্ষ এবং তাদের যে কর্মচারীরা আছে, তাদের কিন্তু আগে টিকা নিয়ে নিতে হবে। এবং তাদের টিকা কিন্তু ওই যে বড়দের কার্যক্রমের মধ্যে হইতে হবে, ওখানে রেজিস্ট্রেশন করতে হবে,
এবং তাদেরকে টিকাটা নিতে হবে। আমি মানে এমন অনেক জায়গায় জানি যে ওই বাচ্চাদের টিকা নেওয়ার জন্য খুবই উঠে পড়ে লাগছে, কিন্তু নিজেদের টিকা, বড়দের নিজেদের টিকাটা এখনো ঠিক মতো নিশ্চিত করতে পারে নাই। হয়তো এক ডোজ নিচে, আরেক ডোজ মানে নিবে, ওইটাও ঠিক মতো খেয়াল রাখতেছে না কবে নেওয়া দরকার। তো সেই জন্য এই বাচ্চাদের টিকা নেওয়া, বড়দের টিকা দেওয়া, এই দুটো কিন্তু পাশাপাশি আমাদেরকে মানে পরিকল্পনা করা এবং প্রয়োগ করা এবং বাস্তবায়ন করা, এই মানে আমাদেরকে কিন্তু দুটোকেই সমানভাবেই চালায় যেতে হবে। এই যে সামনে 14 তারিখ না 15 তারিখ থেকে শুরু হওয়ার কথা, কিন্তু সেখানে আবার ওই যে ম্যাট্রিক পরীক্ষা আছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা আছে, তো ওইগুলোর মধ্যে দিয়ে মানে বাচ্চাদেরকে আবার মানে সব জায়গা, সব স্কুলে তো নিয়ে যাওয়া যাবে না টিকা। সেখানে কোথাও একটা জায়গাতে, কমন একটা জায়গাতে, বড় একটা জায়গাতে হয়তো বাচ্চাদেরকে আনতে হবে। আবার পাশাপাশি এটাও চিন্তা করতে হবে যে ঢাকার বাচ্চারাই তো শুধু বাচ্চা না, আমাদের সারা দেশে তো অনেক বাচ্চা আছে, এবং তাদেরকে এখন যদি সেই ফাইজারের যদি টিকা দিতে হয়, তাহলে পরে সেইটা ওই ওই বাচ্চাদের কাছে কেমনে পৌঁছানো যাবে সেটারও পরিকল্পনা হচ্ছে। মানে সেটাকে নিয়ে যাওয়ার জন্য যে আমাদের যে মানে কুলিং ভ্যান যেটা দরকার, সেই ভ্যানে করে হয়তো বা নিয়ে যাওয়া যাবে, এবং আগের থেকে পরিকল্পনা থাকবে যে আজকে ভ্যানটা কোথায় যাবে, সেইখানে আগের থেকে খবর দিয়ে রাখতে হবে। ওই যে আবার সেই একই কথা যে এইখানেও মানুষকে সম্পৃক্ত করা, সম্পৃক্ত করলে পরে খুব সহজে কিন্তু এই বাচ্চাদের টিকাটা বড়দের টিকার পাশাপাশি একই সঙ্গে কিন্তু চালানো যাবে। মানুষকে সম্পৃক্ত করা মানে এইখানে হইল শিক্ষকদের সম্পৃক্ত করতে হবে, ওই বাচ্চাদের পিতামাতাদেরকে, ওদের আত্মীয় স্বজনকে সম্পৃক্ত করতে হবে, এবং স্থানীয় লোকজনদেরকেও সম্পৃক্ত করতে হবে। তাহলেই কিন্তু সব কাজগুলা কিন্তু সুষ্ঠুভাবে সম্ভবপর। মানে কমিউনিটি এনগেজমেন্ট মানে ফর অল পারপোসেস, বড়দের হোক, ছোটদের হোক, টিকা হোক আর যেই হোক, আমাদের স্বাস্থ্যবিধি মানার বেলায় হোক, মানে আমরা কিন্তু স্বাস্থ্যবিধি মানতে অবশ্যই অবশ্যই পালন করতে হবে। কিন্তু অনেক সময় হয় কি যে টিকার কথা বলতে বলতে হয়তো ওইটা একটু লেস প্রায়োরিটি পায়, কিন্তু ওইটাকেও আবার সমান প্রায়োরিটি দিয়ে বলা, এটাও কিন্তু বলতে হবে। গত কয়েক সপ্তাহে তো আসলে আমার আমরা কাছে দেখছি যে দেশ জুড়ে করোনা ভাইরাস সংক্রমণ এবং মৃত্যু পরিস্থিতি বা পরিসংখ্যানগুলো একটু কমতির দিকে থাকাতে এখন অনেকেই স্বাস্থ্যবিধির ব্যাপারে একটু উদাসীন হয়ে উঠেছেন, আমরা আসলে দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ ডাক্তার আবু জামিল ফয়সাল। আমরা একটু ডাক্তার আলমগীরের কাছে আবারও ঠিক এই বিষয়টি নিয়ে শুনতে চাই যে আমরা জানি যে বাচ্চাদের ইমিউনিটির যে মাত্রা বা গভীরতা, এবং তাদের ক্ষেত্রে গত 2 বছরে করোনা ভাইরাসের যে প্রভাব বা আক্রান্ত হওয়া, সংক্রমিত হওয়ার যে বিষয়গুলো আমরা আসলে দেখেছি, সেখানে তারা ঠিক আমাদের প্রথম যে অগ্রাধিকার সেখানে আসলে কিন্তু টিকার আওতায় ছিল না বা পরিকল্পনাতে ছিল না। কিন্তু এখন যেহেতু পরিকল্পনা হচ্ছে, উদ্যোগ নেওয়া হচ্ছে, সামনে এই বিষয়গুলো হয়তো আমরা দেখব। তো এক্ষেত্রে কি আসলে বাচ্চাদের অর্থাৎ 12 বছর থেকে 17 বছর বয়সী যারা, তাদের টিকা দেওয়ার ক্ষেত্রে কর্মকৌশল বা পদ্ধতির ক্ষেত্রে কি আসলে কোনো পরিবর্তন বা বিশেষ প্রস্তুতির কোনো বিষয় কি থাকছে কিনা একটু যদি আমাদেরকে বলেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন পর্যন্ত 12 বছর থেকে 17 বছর পর্যন্ত একমাত্র ফাইজারের টিকাটিকে অনুমোদন দিয়েছে। সো আমরা সারা দেশে স্কুলের শিক্ষার্থীদের 12 বছর থেকে 17 বছর বয়স পর্যন্ত, যেহেতু এদের ন্যাশনাল আইডি নাই, স্কুল কর্তৃপক্ষ বার্থ সার্টিফিকেট জমা নিয়ে সেই ডেটাবেজ আমাদেরকে দিচ্ছে, এবং আইসিটি মন্ত্রণালয় সেটা আমাদের সুরক্ষা অ্যাপের ব্যাক এন্ডে দিচ্ছে। তখন প্রত্যেক স্কুল থেকে স্কুল কর্তৃপক্ষকে আমরা বলেছি রেজিস্ট্রেশন করার জন্য, এবং সেটা 2-1 দিনেই শুরু হবে। এবং ব্যাপকভাবে স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে আমরা এই টিকা কার্যক্রম সম্পন্ন করতে চাই। কিন্তু এখানে বিশেষ কিছু চ্যালেঞ্জ আছে, বিশেষ করে যেহেতু ফাইজারের ভ্যাকসিনটি প্রথম চ্যালেঞ্জ হচ্ছে একটা এসি রুম লাগবে। এসি রুমের বাইরে ফাইজারের ভ্যাকসিনেশন করা যায় না। সো এই জন্য আমরা জেলা পর্যায়ে প্রত্যেকটি জেলায় এসি রুম আইডেন্টিফাই করে, আপনি জানেন যে আমরা 21টি জেলায় ফাইজারের ভ্যাকসিন কিন্তু এখন দিচ্ছি জেলা সদরে, এবং সেসব জায়গায় আমরা জেলার কর্তৃপক্ষ, আমাদের সিভিল সার্জন সহ সবাইকে বলেছি যে একটা এসি রুম তৈরি করার জন্য স্কুলের বাচ্চাদের টিকা দেওয়ার জন্য। আপনারা দেখেছেন সম্প্রতি আমরা একটা
পাইলটিং করেছি মানিকগঞ্জে জেলা পর্যায়ে সেটা, এবং সেটার প্রস্তুতি হচ্ছে। টিকা পাবে কিন্তু সারা দেশে সকল বাচ্চাদেরকেই আমরা টিকা দিব, তবে পর্যায়ক্রমে টিকা দিব। এখন যেটা হচ্ছে যে আমরা যেহেতু এই বাচ্চাদেরকে হাসপাতালে নিয়ে টিকা দেবো না, কারণ তাহলে বাচ্চাদের ঝুঁকি বেড়ে যাবে, সেই জন্য আমরা স্পেশাল কিছু জায়গা নির্ধারণ করার চেষ্টা করছি। সেটা হয়তো একটি স্কুলকে কেন্দ্র করে আশেপাশের স্কুল হতে পারে, বড় কোনো কনভেনশন সেন্টার হতে পারে। এটা নিয়ে আমরা কাজ করছি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে, এবং আমাদের সাথে সার্বক্ষণিক মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে আমরা যোগাযোগ রেখে তাদের নির্দেশনায় এই কাজটি করছি। এবং সারা দেশে আমরা বিশেষ ব্যবস্থাপনায় আমাদের নিয়মিত টিকাদান কার্যক্রম যেভাবে চলবে, স্কুলের এই যে 12 থেকে 17 বছরের টিকাদান কার্যক্রমও একইভাবে চলবে। সো এটা আমরা আসলে যত দ্রুত প্রস্তুত হতে পারি আমরা খুব শীঘ্রই শুরু করতে চেষ্টা করছি, এবং আমরা চাচ্ছি যে 14 নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হবে, তার আগে আমরা একটা বিশাল সংখ্যক ছাত্রছাত্রীদেরকে টিকা দিয়ে দিব, এবং পর্যায়ক্রমে পরীক্ষার পরে পর্যায়ক্রমে আমরা অন্যান্য বাচ্চাদেরকেও টিকা দিব। এবং এটা নিয়ে বিশাল আসলে কার্যক্রম চলছে। এখনো আমি এতটুকু বললাম, বিস্তারিত 2-1 দিনের ভিতর আমরা জানবো। আচ্ছা, এখানে কি আমাদেরকে একটু জানিয়ে রাখতে পারেন কিনা যে এটি যেহেতু আমাদের, আপনি বললেন যে সব টিকা নয়, কেবলমাত্র ফাইজারের টিকা, এবং সেটি আসলে প্রয়োগের ক্ষেত্রে অনেক ধরনের শর্ত, ব্যবস্থাপনাগত অনেক ইস্যু রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে, এই ক্ষেত্রে আসলে অগ্রাধিকারের বিষয়টি আসলে কিভাবে নির্ধারিত হবে, যে কোন কোন অঞ্চলে শুরু হবে, কোন বয়সী সুনির্দিষ্ট ধরে আসলে শুরু হবে, এরকম কোনো বিষয় কি আপনি একটু আলোকপাত করবেন কিনা? না, আমরা স্কুল থেকে শুরু করব। একটা স্কুলে যখন সম্পূর্ণ রেজিস্ট্রেশন হয়ে যাবে তাদেরকে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দিষ্ট ডেট দেওয়া হবে, সেদিন তারা দলে দলে আসবে, স্কুল ব্যবস্থাপনা করবে রেজিস্ট্রেশন, এবং ভলেন্টিয়ার, আমাদের বয় স্কাউট, রেড ক্রিসেন্ট, তারা ভলেন্টিয়ার হবে, এবং এটা একটা বিশাল কর্মযজ্ঞ হবে। এবং আমরা যদি স্কুল পর্যায়েও করি তাহলে হয়তো আমরা 25টা-30টা বুথ খুলে একটা স্কুলের মধ্যে প্রথম ওই স্কুলকে শুরু করব, এবং সেই স্কুল শেষ হলে পর্যায়ক্রমে বিভিন্ন স্কুল সেখানে আসতে শুরু করবে, সেটা এলাকা ওয়াইজ হবে। আর আমরা যদি বিশাল একটা কনভেনশন সেন্টারে করতে পারি, সেখানে হয়তো আমরা 200-300 বুথ একসাথে খুলে একদিনে 5, 10, 15 হাজার বা 40 হাজার টিকা দেওয়ার সক্ষমতা রাখি। আমরা যদি 200 বুথ খুলতে পারি, আমরা সেই চেষ্টা করছি, এবং সেইভাবেই হবে, এবং এটা খুব দ্রুতই হবে। আপনারা কয়েকদিনের ভিতরেই মাননীয় মন্ত্রী মহোদয় কথা বলবেন, এবং শিক্ষা মন্ত্রণালয় ব্যাপকভাবে কাজ করছে, আমরাও তাদের সাথে কাজ করছি। স্বাস্থ্যের কাজগুলো আমরা করব, এবং ছাত্রছাত্রী রিলেটেড কাজগুলো শিক্ষা মন্ত্রণালয় করবে। এভাবেই আমরা আসলে কাজ করছি। এখন এখানেও আমাদের গণমাধ্যমের ব্যাপক সহায়তা লাগবে, মানুষকে উদ্বুদ্ধ করা, ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করা, গার্ডিয়ানদেরকে উদ্বুদ্ধ করা, এগুলি প্রত্যেক জায়গায় এক একটি চ্যালেঞ্জ, এবং সেখানে গণমাধ্যমের বিশাল ভূমিকা রাখতে হবে আমাদের। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি অনেকগুলো তথ্য দিলেন, আমরা একটু অপেক্ষায় থাকছি, যেহেতু এটা খুব শীঘ্রই শুরু হবে। আমাদের আলোচনাও মোটামুটি অনেক দূর এগিয়ে গেছে। আর একটা বিরতির পরে ফিরে এসে আমরা উপসংহারে পৌঁছানোর চেষ্টা করব। নিশ্চয়ই সঙ্গে থাকবেন। ইস্পানি নিউজ আর এক্সট্রা দেখছেন। আমরা টিকা নিয়ে কথা বলছি, টিকার টার্গেট নিয়ে আমরা একটু কথা বলছি। আমাদের সঙ্গে 4 জন অতিথি। আমরা আলোচনার যেহেতু একদম শেষ প্রান্তে, সময়ও হাতে খুব বেশি নেই, আমরা একটু আলোচনা ছোট করে সবার কাছে একটু শুনতে চাইবো একটু একটু করে। আমাদের সঙ্গে আছেন ডক্টর আবু জামিল ফয়সাল। আপনার কাছে যদি আমরা একটু আসতে চাই, যে একটা হচ্ছে যে গত 2 বছরে যখন আমরা কোভিড-19 পরিস্থিতিকে যখন সামাল দিচ্ছিলাম বাংলাদেশ এবং বিশ্বজুড়ে, তখন আমাদের সামনে কিন্তু টিকার সহজলভ্যতার বিষয়টি ছিল না। বড় অংশের মানুষকে বা কিছু অংশের মানুষকে কিন্তু আমরা তখনও পুরোপুরি টিকা দিয়ে উঠতে পারিনি, তার বিভিন্ন রূপ আমরা দেখেছি। কিন্তু এখন যেহেতু আমরা নির্দিষ্ট কিছু অংশের মানুষকে টিকার আওতায় আনতে পেরেছি, এবং সামনের দিনগুলোতে আবারও টিকার আওতা পরিধি নিশ্চয়ই আরও অনেক বড় হবে। আমরা যদি টিকা এই কোভিড-19 পরবর্তী কোনো একটি বড় ঢেউ যদি আসতে দেখি, তাহলে তখনকার বাস্তবতাটা আসলে কি হবে? বা অনেকে বলছেন যে সামনে হয়তো আরও পরিস্থিতি আমরা দেখব, করোনা ভাইরাসের এই বিষয়টি এখনই শেষ হয়ে যায়নি, সামনে হয়তো আবারও এটি আসতে পারে। তো সেক্ষেত্রে আসলে টিকা দেওয়া আছে নির্দিষ্ট কিছু মানুষকে, একটি অংশের জনগোষ্ঠীকে, সেক্ষেত্রে আসলে আমাদের এই পরিস্থিতি সামাল দেওয়ার ব্যাপারটি কেমন হতে পারে? তখন কি বাড়তি কোনো সতর্কতা, প্রস্তুতি, বিশেষ কোনো কিছু? আপনার যে মাঝখানে আপনি যে প্রশ্নটা মানে কথা বলতেছিলেন, তখন বলছিলেন যে ঠিক করোনা কিন্তু শেষ হয়ে যায়নি, এবং
মানে 2-এর নিচে ইনফেক্টিভিটি রেট থাকা মানেও হলো যে করোনা আমাদের মাঝখানেই আছে এবং এখনো মানুষকে মানে সংক্রমিত করছে এবং সংক্রমিত করার হারটা হয়তো বা কম। তার মানে হলো যে এক সময় আমরা বলবো যে এটা প্যান্ডেমিক ছিল, তারপরে এটা এন্ডেমিক হয়ে গেছে, মানে মাঝে মাঝে এটা বাড়বে, মাঝে মাঝে কমবে, আবার হঠাৎ করে বেড়ে গেল, আবার কমে গেল, এরকমই চলতে থাকবে। সেইখানে আমরা কিন্তু সবসময় বলছি টিকা নেওয়ার পাশাপাশি আমাদেরকে অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মানতেই হবে এবং স্বাস্থ্যবিধির মাস্ক পরা, হাত ধোয়া, ভিড়ের মধ্যে না যাওয়া, জটলার মধ্যে না যাওয়া, এই যে মৌলিক কতগুলা স্বাস্থ্যবিধি আছে এইটাকে কিন্তু সবসময় জোর দিয়েই বলতে হবে। মানে এটা যেন আমরা টিকা নিচ্ছি, টিকা পাচ্ছি, টিকাতে অনেক লোকজনকে আমরা কভার করে ফেলছি, এইটাতে আপ্লুত না হয়ে ওই পাশাপাশি আমাদেরকে স্বাস্থ্যবিধি মানার যে কথাগুলা সেগুলা কিন্তু একই রকম জোর দিয়ে বলতেই থাকতে হবে। আর ওই যে আমি আমি মনে করি যে টিকা নেওয়ার বেলায় আমাদের যে প্রায়োরিটি পপুলেশন আছে যাদেরকে অবশ্যই 2টা ডোজ যত তাড়াতাড়ি পারা যায় দিয়ে দেওয়া, এই প্রায়োরিটি পপুলেশনকে আমরা যেন সবসময় আগায় দেই যেন, মানে এদেরকে টিকা কেন্দ্রে নিয়ে আসা, এদেরকে টিকা কেন্দ্রে নিয়ে গিয়ে টিকা ঠিক মতে পাওয়ানো, এইটার কিন্তু আমাদের চিন্তার মধ্যে সবসময় রাখতে হবে। আমরা 70 লক্ষ 80 লক্ষ টিকা আমরা 2 দিনে দিয়ে ফেলতে পারবো, কিন্তু ওইখানে যদি ওই প্রায়োরিটি লোকগুলা যদি বাদ পড়ে যায় তাহলে কিন্তু লাভ হবে না। তাহলে কিন্তু পরবর্তীতে আমরা দেখতেই থাকবো যে মৃত্যু হচ্ছে, টিকা দিচ্ছি আবার মৃত্যুও হচ্ছে। জি। কেননা ওই যে আমরা যেটা চেষ্টাটা করা উচিত ছিল, সবাই মিলে চেষ্টাটা যেটা করা উচিত ছিল সেই প্রায়োরিটি লোকজনদেরকে টিকা দেওয়াটা, আমি মনে করি যে আমাদের তরফ থেকে সবার প্রতি এটাই আহ্বান থাকবে যে স্বাস্থ্যবিধি মানতে হবে, টিকা নিতে হবে এবং প্রায়োরিটি লোকজনদেরকে টিকা দেওয়ার মানে ব্যবস্থাটা করে দিতে হবে। যতক্ষণ না তাহলেই পর্যন্ত আসলে আমরা আনুষ্ঠানিক অবসান ঘোষণা করা হচ্ছে। যে জি, জি, অনেক ধন্যবাদ ডাক্তার আবু জামিল ফয়সাল। আপনার কাছ থেকে আমরা বেশ কিছু ভালো পয়েন্ট শুনলাম। আমরা একটু ডাক্তার কাজী তারিকুল ইসলাম আপনার কাছে একটু শুনতে চাই ঠিক একই প্রসঙ্গটি নিয়ে, যে আমরা বিপুল সংখ্যক মানুষকে এরই মধ্যে টিকার আওতায় এনেছি এবং সামনের দিনগুলোতে টিকা আরও অনেক মানুষকে দেয়া হবে। যদিও টিকার এই বিষয়টি আমরা একটু বুঝতে চাই যে এটি আসলে টিকার সরবরাহ, এটি স্টোরেজ ব্যবস্থাপনা এবং একই সঙ্গে কত মানুষকে আমরা দিতে পারছি, এটি সামগ্রিক আসলে একটি সমন্বিত একটি প্রক্রিয়া বটে। কিন্তু আমরা যদি হিসেব করি যে আগামী 2-3 মাসের মধ্যে আমরা কতজন মানুষকে টিকার আওতায় আনতে পারবো এবং তার পরিপ্রেক্ষিতে যদি নতুন করে যদি আবার আরেকটি ঢেউ আসে করোনা ভাইরাসের, সেক্ষেত্রে আসলে কি আমরা যথেষ্ট সুরক্ষিত কিনা সেই আলোচনাটা কি আমরা এখনই কি করতে পারি কিনা, নাকি এটি আসলে এখনো আমাদের জন্য অজানা এবং আমাদের গত 2 বছরের অভিজ্ঞতায় কি আমরা আসলে সেই সক্ষমতা অর্জন করেছি কিনা যে আগের চেয়ে আমরা একটু ভালো থাকতে পারবো, আরো বেশি সুরক্ষিত থাকতে পারবো? দেখুন, বেশ বড় লম্বা প্রশ্ন তো, আর সময় নাই, আমি খুব ছোট করে বলি। জি, আমরা যত তাড়াতাড়ি ভ্যাকসিনেশন যত মানুষকে দিতে পারবো, একটু আগে ফয়সাল ভাই যেগুলো বলছিলেন, দিস আর ভেরি ট্রু, যে মানে প্রায়োরিটি গ্রুপ সহ সাধারণ মানুষ প্রত্যেককে টিকা দেওয়া। সরকারের তো একটা টার্গেট আছে যে এই বছরের ডিসেম্বরের 31 তারিখের মধ্যে ধরেন প্রায় 6.5 কোটি 6.5 কোটি দেওয়া হয়েছে। আগামী যে 2টি মাস আছে, অক্টোবর শেষ, এই 2 মাসে যদি আরো 2-4 কোটি অথবা 1.5 কোটি ও 3 কোটিও যদি ডোজ দেওয়া যায়, নেয়ার 10 crore যদি দেওয়া যায়, একটা ভালো অবস্থানে বাংলাদেশ থাকবে। আপনারা যদি অনলাইনে কখনো যান, দেখবেন ভ্যাকসিন ট্র্যাকারে বাংলাদেশের অবস্থান কিন্তু নিম্ন মধ্যম আয়ের দেশের মধ্যে ওয়ান অফ দি ভেরি গুড কান্ট্রি, যারা ভালো করছে। এবং যে জায়গাটায় বেশ হাইলাইট করা হয় যে বাংলাদেশ টিকা প্রকিউরমেন্ট করে তার দেশের জনগণকে, যে কারণে অনেক দেশ বা অনেক সংস্থা এগিয়ে আসছে বাংলাদেশকে টিকাতে সাহায্য করার জন্য, টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করার জন্য, বিকজ বাংলাদেশ ইজ ডুইং ওয়েল। এখন ওই কিছু স্পেশাল গ্রুপ, এই যে একটু আগে প্রফেসর আলমগীর যেটা বলছিলেন,
যে স্টুডেন্ট রিলেটেড। আর আমরা যেটা বলছিলাম, ফয়সাল সাহেব যেটা বলছিলেন যে প্রায়োরিটি গ্রুপ, এর বাইরেও যারা মাঝখানে আছে তাদের যদি আমরা ধরে নেন যে ডেল্টা প্লাস কিন্তু ইউরোপে চোখ রাঙিয়ে বেড়াচ্ছে এবং ভারতেও অলরেডি শুরু হয়েছে, এবং এই পূজার কারণে কিন্তু পশ্চিম বাংলা আমাদের একদম গায়ের কাছে যারা, তাদের ওখানেও কিন্তু সংক্রমণের হার বেড়েছে। এটা ভবিষ্যতে যে কোনো দেশেই যদি সংক্রমণ এইরকম একটা ডেল্টা ভ্যারিয়েন্ট বা তার প্লাস বা মিউটেটেড অন্য কোনো কিছু দিয়ে হয়, যেভাবে বিমান চলাচল শুরু হয়ে গেছে, স্বাভাবিক জীবনযাপন বাংলাদেশে আসতেই পারে, তাহলে সেই সময় আমাদের যদি বেশিরভাগ মানুষের টিকা দেওয়া থাকে, আমরা স্বস্তিতে থাকবো যে এই মানুষগুলো ইনফেক্টেড হলেও এই মানুষগুলো কিন্তু মৃত্যুবরণ করবে না। ওই আইসিইউ, তারপরে অক্সিজেনের সাপ্লাই, এই জায়গাগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। আমি ক্লিনিশিয়ান হিসেবে আমি মানে মোটা দাগে যেটা বুঝি, আমরা যত দ্রুত যত সংখ্যক মানুষকে দিতে পারবো, তত আমার দেশ, আমার মানুষ তত নিরাপদ। তো আমি মনে করি যে এইটাই আজকের মানে আমার শেষ কথা, এবং আশা করি সেইভাবেই আমাদের দেশ এগোচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যে সরকারি যে কূটনীতি এবং টিকার যে সাপ্লাই, এই জায়গাটায় একটা বিশেষ চ্যালেঞ্জ ছিল। আপনারা জানেন যে ভারতে সংক্রমণ বেড়ে যাওয়ায় যখন ওরা সাপ্লাই বন্ধ করে দিল, সেই জায়গাটা যখন আমরা উতরাতে পেরেছি, তখন নিশ্চয় ভবিষ্যতে একটা ভালো পজিশনে আমরা যেতে পারবো। অ্যান্ড উই হোপ সো, গভর্নমেন্টের যেহেতু কমিটমেন্ট আছে পজিটিভ, আমরা অবশ্যই এই জায়গাটায় যেতে চাই। এটা বলেই আমি শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনি খুব চমৎকার কয়েকটি পয়েন্ট আসলে বললেন। আমরা যেতে চাই ডাক্তার ASM আলমগীর আপনার কাছে। আমরা আজকে বিষয় রেখেছিলাম টিকা টার্গেট, অর্থাৎ টিকা নিয়ে আসলে আমাদের টার্গেট কি 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 লক্ষ্য আমরা পূরণ করতে চাই, কিভাবে করতে চাই, এই বিষয়টি বুঝতে আমরা আসলে অনেকগুলো প্রসঙ্গের অবতারণা করলাম, অনেকগুলো দৃষ্টিকোণ থেকে আমরা পুরো বিষয়গুলোকে একটু দেখবার চেষ্টা করলাম। কোনো পয়েন্ট কি বাদ পড়ে গেল? আমরা একটু আলোচনার একদম শেষ প্রান্তে এসে সেটি আপনার কাছে শুনতে চাই, যদি আপনার কাছে কোনো কিছু মনে হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে। আমরা খুবই একটা ইতিবাচক আলোচনা আমরা করেছি, এবং আমরা যে টার্গেট সেট করেছি ডিসেম্বরের ভিতর যদি বাংলাদেশের 50% মানুষকে আমরা টিকার আওতায় নিয়ে আসতে পারি, এবং সেটার জন্য আসলে আমরা সর্বাত্মক প্রচেষ্টা করছি। এখানে একটা কথা বলে রাখতে হবে যে আমাদের 18+ পপুলেশন কিন্তু আমাদের 80% কাভার করে না। সো এই জন্য আমাদের বয়স ভিত্তিক যে পর্যায়ক্রমে নামার দরকার, 12 পর্যন্ত যেহেতু আমাদের সুযোগ আছে, সেই জন্যই কিন্তু নামা। 12 বছর পর্যন্ত টিকা দিলে আমাদের আসলে শতকরা 80% মানুষকে যে টিকা দেওয়ার টার্গেট, সেটা ফুলফিল হবে। এই জন্য আমরা সিমিলটেনিয়াসলি স্টুডেন্টদেরকে দিচ্ছি। স্টুডেন্ট এবং স্যার প্রফেসর তারিক স্যার যেটা বলেছেন যে মধ্যবয়স্ক এই যে মধ্যের গ্রুপ, এই গ্রুপটা কিন্তু সবচেয়ে বেশি বাইরে যায়। তাদেরকে যদি আমরা টিকার প্রোটেকশনে আনতে পারি, তারা যদি প্রোটেক্টেড থাকে, তাহলে তার পরিবার প্রোটেক্টেড থাকে, বাসায় যে বয়স্ক মানুষজন থাকে তারা প্রোটেক্টেড থাকে। সো আমরা বয়োজ্যেষ্ঠদেরও টিকা দিতে চাই। বাংলাদেশের নানাবিধ লিমিটেশনস এর মধ্যেও এখন যেহেতু আমাদের টিকা সরবরাহ নিশ্চিত হয়েছে, আমরা দেখবেন যে এখন আমরা রেগুলার শুধু যে নিয়মিত টিকাদান কেন্দ্রগুলোতে টিকা দিচ্ছি এরকম না, আমরা কমিউনিটি ক্লিনিক লেভেলে, ইউনিয়ন লেভেলে আমাদের যে নিয়মিত টিকাদান কেন্দ্রগুলো আছে সেখানেও কিন্তু আমরা করোনার টিকা খুব শীঘ্রই শুরু করছি। আমরা আসলে প্রতিদিন অন্তত পক্ষে 15 লক্ষ মানুষকে টিকা দিতে চাই, এবং এক মাসে 1-2টা ক্যাম্পেইন করে আরো 1-2 কোটি টিকা সেটার সাথে অ্যাড করতে চাই। সো গড়ে 3 কোটি টিকা যদি আমরা আগামী 2 মাসে দিতে পারি, তাহলে কিন্তু আমরা প্রায় 50% টিকাদানে সক্ষম হব। এবং সেই টার্গেটেই আসলে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সবাই কাজ করছে, এবং সকল মন্ত্রণালয়ের সহযোগিতায় এই কাজটি করা হচ্ছে। এখন এখানে গণমাধ্যমেরও বিশাল ভূমিকা আছে। আমাদের 16-17 হাজার কেন্দ্রের মধ্যে 1-2টি কেন্দ্রে ভিড় হলে সেই কেন্দ্রটি যদি আমরা বারবার দেখাতে থাকি, তাহলে মনে হয় এখন তো বাংলাদেশে একটা সময়ে শুধু একটা চ্যানেলে একবার দেখা যেত, কিন্তু এখন যেহেতু 40 বার 40 চ্যানেলে দেখা যায়, মানুষ মনে করে যে সব সেন্টারের মধ্যে বিশৃঙ্খলা হচ্ছে। ব্যাপারটা এইরকম একদমই নয়। 2-1টি সেন্টারে সারা দেশে যখন আপনি 17-18 হাজার কেন্দ্রে কাজ করবেন, আপনি 50 থেকে 80 হাজার লোকজন কাজ করবে, সেখানে 2-1টি সেন্টারে বাংলাদেশেরই তো মানুষ সবাই, 2-1টি সেন্টারে একটু গ্যাঞ্জাম হতেই পারে, একটু অসহযোগিতা আমরা লোকাল লেভেলে পেতেই পারি, কিন্তু এর মানে এটা বাংলাদেশের চিত্র নয়। এই চিত্রগুলো আপনারা যখন দেখান তখন আমাদের যে একটা নেগেটিভ ইমপ্রেশন পড়ে, সেগুলি যদি একটু সংযুক্ত হয়ে আমার সঠিক চিত্র দেখান। কিন্তু আমার 16 হাজার কেন্দ্রের মধ্যে 2টা 3টা 4টা কেন্দ্রে যদি একটু বিশৃঙ্খলা হয়,
সেটা যদি আমরা বারবার দেখাতে থাকি এবং প্রত্যেকটি চ্যানেল যেহেতু দেখায়, মনে হয় যে সারা দেশে বোধহয় এরকম বিশৃঙ্খলা ঘটছে। ব্যাপারটা এই জন্য আমাদের একটু সাবধানী হওয়া উচিত এখানে। এবং আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমরা সবসময় কামনা করি। এবং আমাদের কালকে যে ক্যাম্পেইন হবে সেখানে আপনারা ব্যাপক প্রচার করেছেন, প্রত্যেকটি চ্যানেল প্রচার করেছে। এবং এখন লাস্ট আমার ওয়ার্ড হচ্ছে, কালকে যে আমাদের ক্যাম্পেইন হবে, আমাদের 82 লক্ষ মানুষ 28শে সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যে টিকা ক্যাম্পেইন করেছিলাম সেখানে টিকা নিয়েছে। কালকে যারা প্রথম ডোজ টিকা নিয়েছিলেন সবাইকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। এবং কোথাও কোথাও 28 এবং 29 তারিখের টিকাও কালকে দেওয়া হবে। এবং কোথাও কোথাও লোকাল লেভেলে মাইকিং করে বলে দেওয়া হয়েছে যে 29 তারিখের টিকা শুক্রবারে দিবে অথবা শনিবারে দিবে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখানে অত্যন্ত জরুরি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনি আসলে খুব চমৎকার করে শেষ করলেন এবং একই সঙ্গে আপনি যেমনটি বলছিলেন যে সবারই আসলে এখানে এক ধরনের দায় রয়েছে, রেসপন্সিবিলিটি রয়েছে, সবাই তার তার দায়িত্বগুলো ঠিকমতো করুক। এবং বাংলাদেশ আসলে গত 2 বছরে এই কোভিড-19 পরিস্থিতিতে যে এক ধরনের সক্ষমতা বৃদ্ধির যে বিষয়টি হয়েছে, যেটি 1 মাস আগে আমরা এক ধরনের প্রতিফলন দেখেছি, সেটি হয়তো আরও সুষ্ঠুভাবে আগামী কাল বৃহস্পতিবার আমরা দ্বিতীয় ডোজেও আমরা তার চেয়ে ভালো কোনো প্রতিফলন আমরা দেখবো। আমরা এই আশাটি রাখতে চাই এবং সবকিছু ভালোভাবে হোক। আমরা 3 জন অতিথি আমরা পেয়েছি এখন পর্যন্ত। আমাদের সঙ্গে আরেকজন ছিলেন, আমরা তাকে হারিয়েছি, তার কথা আমরা শুনতে পেলাম না, কিন্তু আমরা আলোচনার একদম শেষ প্রান্তেও চলে এসেছি। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অতিথি যারা ছিলেন আমাদের সঙ্গে তাদেরকে সবাইকে, যে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নেবার জন্য, এবং একই সঙ্গে দর্শকদেরও ধন্যবাদ জানাই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। শেষ করে দিচ্ছি আজকের আলোচনা। শুভরাত্রি।